প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসী বসে নবীনগরের কথা আজকে আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ প্রভু, এডিটর নবীনগরের কথা। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে 452 পর্বের নবীনগরের কথার ভার্চুয়াল আরেকটি লাইভ আড্ডা অনুষ্ঠান। আজ 9 জুন 2026। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের এই আড্ডা অনুষ্ঠানগুলি দেখে থাকেন, আপনারা জানেন যে সমসাময়িক ঘটনা নিয়ে আমরা সবচেয়ে বেশি এই ধরনের ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠান করি। তাছাড়াও বিভিন্ন লিজেন্ড যারা আছেন তাদের জন্ম এবং মৃত্যুর তারিখে সেলিব্রিটি আড্ডা সহ সংস্কৃতি অঙ্গনের নানা বিষয় নিয়ে মাঝে মাঝে আমরা সাংস্কৃতিক পর্ব করে থাকি। আজকে সমসাময়িক একটি ঘটনা নবীনগরের বার্নিং ইস্যু হিসেবে পরিচিতি লাভ করেছে বেশ কিছুদিন যাবৎ, এবং এটি নিয়ে আসলে পক্ষে বিপক্ষে দুই পক্ষে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেরকম একটি বার্নিং ইস্যু নিয়ে আমরা আজকে কথা বলবো বলে 452 পর্ব সাজিয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে নবীনগরের একেবারে দক্ষিণ অঞ্চলের সর্বশেষ যে বাজারটি রয়েছে ঐতিহ্যবাহী, সেটি নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের বাঙ্গুরা বাজার নিয়ে আজকের এই টক শো। বিষয়বস্তু নির্ধারণ করেছি নবীনগর বাজারে নবীনগর বাঙ্গুরা বাজারে একটি উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে নানা ধরনের ধূম্রজাল এবং অতঃপর বাঙ্গুরা বাজার উচ্ছেদ হচ্ছে, কেউ বলছে উচ্ছেদ হচ্ছে না, কেউ বলছে উচ্ছেদ থামিয়ে দেওয়া হয়েছে, আবার কেউ বলছে উচ্ছেদ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাজার কমিটি সহ স্থানীয় ব্যবসায়ী এবং সেখানকার নেতৃবৃন্দ ইতিমধ্যেই যানজট নিরসনে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই জন্য আপাতত উচ্ছেদ সেটি আর হচ্ছে না। সবচেয়ে বড় বিষয়, বাজারটি নিয়ে বেশি আলোচিত যে বিষয়গুলি মানুষের মুখে মুখে উচ্চারিত, সেটি হচ্ছে যে বাঙ্গুরা বাজার প্রায়ই উচ্ছেদ হয়, প্রায়ই ভাঙা হয়, আবার ঠিক 1 বছরের মধ্যে আবার সেই জায়গাগুলি নতুন করে আবার স্থাপনা নির্মিত হয়। এই যে একটি লুকোচুরি চোর পুলিশের মতো খেলা, এই ভাঙা এই গোড়া, এরকম একটি ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন বা কয়েক মাস যাবৎ এই বাজারটি নিয়ে একটি ধূম্র জাল সৃষ্টি হয়েছে যে বাজারটি কি উচ্ছেদ হচ্ছে না হচ্ছে না। এবং কেউ কেউ বলছে যে বাঙ্গুরা বাজার নিয়ে বছর জুড়ে চলে এখানে কোটি টাকার বাণিজ্য। যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের প্রতিনিধিরা মূলত এই বাজারটিকে নিয়ন্ত্রণ করে এবং সেখান থেকে কোটি টাকার বাণিজ্য হয় বলে মিডিয়ায় এবং ফেসবুকে নানাভাবে খবর প্রচারিত হচ্ছে। এবং কেউ কেউ বলছে যে লিখে দিচ্ছে যে সিনিয়র সাংবাদিকরা এই বাজার যেন আর না ভাঙে, সেদিকেও সাংবাদিকদের এখন নাকি মানে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই সমস্ত বিষয়ের আমরা উত্তর খুঁজতে আজকে আমরা এই অনুষ্ঠানটি করবার মনস্থ করেছি এবং বিষয়বস্তু নির্ধারণ করেছি নবীনগরের বাঙ্গুরা বাজার উচ্ছেদ নোটিশ নিয়ে যে ধূম্রজাল এবং অতঃপর কি হতে যাচ্ছে বাঙ্গুরা বাজার নিয়ে। আসুন এই বিষয়ে কথা বলতে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা কারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমার ডান পাশে ঠিক উপরে রয়েছেন প্রফেসর ইউনুস মোল্লা, যিনি অবসরপ্রাপ্ত একজন অধ্যক্ষ, ঢাকার ট্যামরা বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘদিন যিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, এখন অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন, তবে তার বাড়ি হচ্ছে বাঙ্গুরা, এবং যেটুকু আমি খোঁজ নিয়েছি তিনি এই মুহূর্তেও বাঙ্গুরায় অবস্থান করছেন। এরপরে ঠিক আমার সঙ্গে যুক্ত আছেন ঠিক বাপাশে নবীনগর প্রেস ক্লাবের সাবেক 3 বারের সভাপতি, বাংলাদেশের অন্যতম বহুল প্রচারিত দৈনিক সমকালীন এখানকার করেসপন্ডেন্ট জনাব মাহবুব আলম লিটন। নিচে রয়েছেন দুজন, একজন ঠিক ডান দিকে রয়েছেন নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, এবং সবশেষে দেখতে পাচ্ছি ঢাকা থেকে যুক্ত হয়েছেন বাঙ্গুরা বাজারের ঠিক পাশে লাউর ফতেপুর গ্রামে যার জন্ম, ঢাকায় দীর্ঘদিন যাবৎ গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন জনাব অভিজিৎ মনির। আপনাদের প্রত্যেককে নবীনগরের কথার আজকে 452 পর্বের এই বিশেষ ভার্চুয়াল লাইভ টক শোতে ওয়ান্স সেকেন্ড স্পেশালি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত হতে চাই আলোচকদের সঙ্গে আজকের এই বিষয়টি নিয়ে কথা বলতে। আমরা প্রথমে যেতে চাই ঢাকা থেকে যুক্ত হয়েছেন অভিজিৎ বণিক, তার সঙ্গে কথা বলবো। তার আগে একটু দুঃখ প্রকাশ করছি, কারণ এই যে অনুষ্ঠানটি প্রায় 16 মিনিট পর আমি শুরু করেছি, 16 মিনিট অপেক্ষা করেছি। বাঙ্গুরা বাজার থেকে বেশ কয়েকজন আজকে যুক্ত হওয়ার জন্য আমার সঙ্গে কথা বলেছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি, যার মধ্যে রবিউল আলম রবি, যিনি বর্তমান চেয়ারম্যান এবং সাবেক সভাপতি, হাজী মোহাম্মদ কাউসার আহমেদ, যিনি বর্তমান বাজার কমিটির সভাপতির ভাই এবং সেখানকার
একজন সরকার দলীয় নেতা অর্থাৎ উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক বা সদস্য সচিব যাই বলি না কেন, মিস্টার অরুণ পলাশ, তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আরেকজন হচ্ছে এনটিভির কাউসার আহমেদ। এই ৪ জনকে কথা দিয়েছিলেন যে তারা ১০ টায় যুক্ত হবেন। তারা ৪ জনই ওই এলাকার বাসিন্দা এবং পুরো ঘটনাটি তারা ভালো বলতে পারতেন যে আসলে ঘটনা কি হচ্ছে সেখানে। ডালপালা বারবার মিলছে। সে পুরো বিষয়গুলো তারাই ভালো বলতে পারতেন। কিন্তু এখন পর্যন্ত তারা যুক্ত হননি এবং তাদের জন্য আমরা ১৬ মিনিট অপেক্ষা করে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত লাইভে যুক্ত হয়েছে। আশা করছি তারা যুক্ত হবে শেষের দিকে এবং তাদের কথাগুলো তারা পরিষ্কারভাবে তুলে ধরবেন। তাদের দিকে যে তীর ছোড়া হচ্ছে এবং এই বাজারকে অস্থিতিশীল করার পেছনে এই লোকগুলির অনেকের নামই বারবার উচ্চারিত হচ্ছে। তাদের একটি সুযোগ আজকে রয়েছে যে তারা পরিষ্কার করবে তারা এই ধরনের এই যে বছর জুড়ে এই বাজারটিকে নিয়ে যে কোটি টাকার একটি লেনদেন হয়, বাণিজ্য হয় বলে সর্বশেষ ইত্তেফাকের মতো একটি প্রাচীন পত্রিকার মাল্টিমিডিয়াতে একটি রিপোর্ট করেছে ছোট ভাই রোহান। সেই রিপোর্টটি সত্য বলে ধরে নেব আমরা যদি আজকে তারা এখানে যুক্ত হয়ে তারা তাদের পক্ষে এই কথাগুলি তুলে ধরতে ব্যর্থ হন। কারণ ইত্তেফাকের রিপোর্টের তীরটি কিন্তু তাদের দিকে ছোড়া হয়েছে এবং রবিউল আলম রবি এবং হাজী কাউসার আহমেদ দুজনের ছবি দিয়ে কিন্তু সেই রিপোর্টটিতে বলা হয়েছে যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের নেতৃত্বে সেখানে কোটি টাকার বাণিজ্য হয়। অতএব আমরা আশা করব আজকের এই টক শোতে তারা এই বিষয়গুলো ক্লিয়ার করবে। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে আমরা আসতে চাই আসলে একজন গণমাধ্যম কর্মীর কাছে যিনি অভিজিৎ বণিক, ওই এলাকার একজন সুপরিচিত গণমাধ্যম কর্মী। মূলত তিনি বহুবার এই বিষয়টি নিয়ে লিখেছেন এবং আমার সঙ্গে বহুবার এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। শুরুতে বিষয়টি ক্লিয়ার করতে চাই যে কিছুদিন আগে আমি এবং শাহিন রাজা টিটু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আমাদের একটি কাজ ছিল। সেই কাজ শেষ করে আমরা যখন আ নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে যাই, সেখানে তার সঙ্গে বাজারটি নিয়ে কথা বলি। সেই নির্বাহী প্রকৌশলীর একটি ইন্টারভিউ আমি নিয়েছিলাম এবং সেটি যখন আমার ফেসবুকে সেটি আমার প্রচারিত হয়, এরপরেই কিন্তু বাঙ্গুরা বাজার খুব সহসাই উচ্ছেদ হচ্ছে কিংবা সহসাই উচ্ছেদ বন্ধ করা হবে এরকম একটি কিন্তু তোড়জোড় শুরু হয়। এবং একটা পর্যায়ে আমার সঙ্গে বহু মানুষ যোগাযোগ করেছে যে, "দাদা, আপনার এই রিপোর্টের কারণে হয়তো বাজারটি শেষ পর্যন্ত ভেঙে ফেলা হবে এবং জনস্বার্থে এই বাজারটিকে রক্ষা করা খুবই দরকার।" বাঙ্গুরা বাজারের মানুষের যুক্তিটি হচ্ছে যে নবীনগর থেকে বাঙ্গুরা বাজার পর্যন্ত এত দোকানপাট রয়েছে অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার দুপাশে গড়ে উঠেছে। ওইদিকে সড়ক ও জনপথ বিভাগের কারো কোনো ভ্রুক্ষেপ নেই, কারো কোনো নজর নেই। এবং বাঙ্গুরা বাজারের ঠিক পাশের যে বাজারটি রয়েছে গাজীরহাট বাজার, যেটি কুমিল্লার মুরাদনগরে পড়েছে, সেখানেও রাস্তার দুপাশে প্রচুর অবৈধভাবে দখল করে ব্যবসা-বাণিজ্য করা হচ্ছে বছরের পর বছর জুড়ে, কিংবা সেখানে খাল দখল করে প্রচুর অট্টালিকা তৈরি হয়েছে। সেখানে সড়ক ও জনপথ বিভাগের কোনো ধরনের নজরদারি নেই। বারবারই কেন বাঙ্গুরার দিকে নজরদারি এই প্রশাসনের কিংবা সড়ক ও জনপথ বিভাগের, জেলা প্রশাসনের, সেটাই মূলত বলতে চাচ্ছেন সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা কিংবা স্থানীয় নেতৃবৃন্দ। এবং যে কারণে ওরা বারবারই আমাকে বলছিল যে আপনার এই ইন্টারভিউটির কারণে এই বাজারটি হয়তোবা মানে উচ্ছেদ হতে পারে। এবং আপনি জানেন গৌরাঙ্গদা যে এর আগে ৪ থেকে ৫ বার এই বাজার উচ্ছেদ হয়, আবার ম্যানেজ করে ওই এলাকার স্থানীয় ব্যবসায়ীরা, স্থানীয় সরকারের যারা সেখানে প্রতিনিধি থাকেন তাদের সঙ্গে যোগ সাজস করে ম্যানেজ করে প্রশাসনকে সেটি আবার তোলা হয়, ভাঙা হয়, তোলা হয়। এই যে ভাঙা গড়ার একটি খেলা, সেই খেলাটি এবারও আবার নতুন করে উকি-ঝুঁকি মারছে। হয়তোবা উচ্ছেদ হতে পারে, আবার উচ্ছেদ হওয়ার পর ১ বছরের মধ্যে আবার সরকার দলের যারা থাকবে তারা তাদের সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে কিন্তু আবার ঘরগুলি তোলা হবে। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা ঋণ করে, লোন করে, অনেক টাকা ধার নিয়ে বারবার এই জায়গাগুলিতে তারা ঘর তুলে এবং সরকার সেই ঘরগুলো স্থানীয় যারা কোটি টাকার বাণিজ্য করে তাদের সঙ্গে লিয়াজো করে ভাঙেন এবং তুলেন। এই হচ্ছে মূল ঘটনা এবং এই ঘটনা নিয়ে কিন্তু এখন একটি চুর পুলিশ খেলা হচ্ছে। উচ্ছেদ হবে কি হবে না সে সমস্ত বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীরা যার যার মতো করে লিখছে, কিন্তু জনস্বার্থের বিষয়টি কেউ বিবেচনা করছে না, এরকম একটি অভিযোগ রয়েছে। এবং জনস্বার্থের পক্ষে বারবার যিনি কলম ধরেন তিনি হচ্ছেন অভিজিৎ বণিক। আমরা এবার তার কথা দিয়ে শুরু করব, যেহেতু বাঙ্গুরা থেকে এখন পর্যন্ত কেউ যুক্ত হননি। অভিজিৎ বণিক, যদি আপনি শুনতে পেয়ে থাকেন, আসলে যে বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি যে নবীনগরের বাঙ্গুরা বাজারের উচ্ছেদ নোটিশ নিয়ে আসলে কি হচ্ছে, আপনার কাছে সর্বশেষ কি ডাটা আছে? যদিও আমি কিছুক্ষণ আগেও এখানকার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একটু কথা বলেছিলাম বাঙ্গুরার, তিনি কিন্তু বলেছেন যে এই জুন মাসে যদিও উচ্ছেদ না হয় কিন্তু জুনের পরে হয়তোবা উচ্ছেদ
তিনি শুরু করবেন। জেলা প্রশাসনের কাছে তিনি ম্যাজিস্ট্রেট চেয়েছেন এবং সেই অনুযায়ী তিনি তার কাজটি করতে পারেন। এরই মধ্যে অভিজিৎ, আপনাকে একটা ছোট্ট কিউ দেই। আমি আজকে গিয়েছিলাম হায়দ্রাবাদ, আব্দুল আলিম ভাই আমাদের একজন সঙ্গীত শিল্পী, তার বাসায় একটি দাওয়াত ছিল। যাওয়ার পথে আসার পথে দেখলাম যে রাস্তার পূর্ব পাশে অনেক বড় করে একটি ফুটপাত নির্মাণ হচ্ছে 7 ফিট প্রশস্ত করে, এবং রাস্তার দুই পাশ থেকে কিন্তু সবকিছু সরিয়ে ফেলা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের যে এই ফুটপাত কেন তৈরি হচ্ছে, তখন তারা বললো যে যাতে যানজট তৈরি না হয় সেই জন্য সরকারের পক্ষ থেকে এই ফুটপাত 7 ফিট করে প্রশস্ত করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বললাম যে এই ফুটপাত কি বাংলা বাজারের ব্যবসায়ীরা নিজে উদ্যোগে করছেন নাকি আপনি করছেন, তখন তিনি আমাকে বললেন যে এটি মূলত আসলে সরকারের পক্ষ থেকেই রাস্তা প্রশস্ত করার জন্য এই 7 ফিট রাস্তা আপাতত সেটি তৈরি করা হচ্ছে পুরো বাংলা বাজারে। এই 7 ফিট প্রশস্ত করার পর দুই পাশের দুই ধার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর কি আপনার মনে হয় যে এই উচ্ছেদ অভিযান এরপরও চলবে, কিংবা এই উচ্ছেদ করে বাংলাটিকে ধ্বংস করা হবে? আপনার কাছে কি মনে হয় অভিজিৎ? দাদা, আপনাকে শুভেচ্ছা জানাই, আর সেই সাথে আলোচক বৃন্দ যারা আছেন শুভেচ্ছা। আপনি বরাবরই নবীনগরের নানান অসঙ্গতি নিয়ে টকশো করেন, বাংলা বাজারে টকশো করেছেন, এমনকি একটি সাক্ষাৎকার আপনি সাথে ছিলেন 10-15 দিন আগে। মূলত এরপরেই বাংলা বাজারে ভাঙা অভিজিৎ, আমার মনে হয় আপনার মোবাইল ফোনের ভলিউমটা বোধহয় অনেকটা কমে আছে, একটু ভলিউমটা একটু বাড়িয়ে দেন। দাদা, আসলে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার, এখন ক্লিয়ার। গত কয়েকদিন আগে আপনি যেই একটি সাক্ষাৎকার ছাপিয়েছিলেন বা যেটি প্রচার করেছিলেন, এরপর থেকেই মূলত বাংলা বাজার নিয়ে আলোচনা হয়। এরপর আমিও আপনার সূত্র ধরে সেটি নিয়ে ফেসবুকে পোস্ট করি এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান বক্তব্য আছে। এখন আপনার এই আলোচিত সাক্ষাৎকারটির পর বাংলা বাজার কর্তৃপক্ষ, বিশেষ করে বাংলা বাজারের যে সমিতি আছেন, বাজার কমিটি আছে, তারা নিজ উদ্যোগে, আমি গণমাধ্যমের কল্যাণে, ফেসবুকের কল্যাণে জানতে পারলাম তারা নানান উদ্যোগ গ্রহণ করেছে। যদিও আমি ফেসবুকের কল্যাণে জানতে পেরেছি, আপনি আমাকে নানান সময় বাংলা বাজার প্রসঙ্গে নিয়ে আসেন টক শোতে, এই জন্য আপনাকে ধন্যবাদ। বাট আমার বাড়ি ওইখানে হলো বাংলা বাজারের ব্যবসায়ী বর্গের কারোর আমন্ত্রণে আমি পাইনি, যে আমন্ত্রণ আপনারা পেয়েছিলেন গত 3-4 দিন আগে। তো আমি যদি সেই আমন্ত্রণটি পেতাম, আমি হয়তো জানতে পারতাম আরো অনেক কিছু, তারা আমাকে আনুষ্ঠানিক কিছু বলেনি। যাই হোক, তারা নানান সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে, নানান উচ্ছেদ অভিযান থেকে শুরু করে নানান কর্মসূচি করেছেন। এর ফলে রাস্তার খানিকটা যানজট কমেছে, এটি সত্য, কমেছে। এবং বাংলা বাজারে যে টাকা কথা বলেছেন আপনি, কোটি কোটি টাকার যে বাণিজ্যের কথা, এই বাণিজ্যের কথাগুলো কিন্তু মুখরোচক গল্প। বাস্তবে কিন্তু এগুলোর ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। নানান কাউকে যদি কাউকে জিজ্ঞাসা করে দেখেন, যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বা ক্ষতিগ্রস্ত দোকানদার, তারা কিন্তু এই বিষয়ে বিন্দু মাত্র আপনাকে অভিযোগ করবে না। এরপর আমি আপনার মাধ্যমেই জানতে পারলাম যে 7 ফুট রাস্তা করার জন্য সরকারিভাবে সেখানে ড্রেন করা হচ্ছে বা ফুটপাত করা হচ্ছে, নানান কিছু করা হচ্ছে। তো আজকে আমি এই বিষয়টি জানার পর আমি আপনি যখন আমাকে টকশোতে আমন্ত্রণ জানিয়েছিলেন, টকশোতে আমন্ত্রণ জানানোর পর আমি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ, আমি তাকে ফোন দিয়েছিলাম, সম্ভবত 9:30টায় হবে আজকে রাতে। ফোন দিয়ে আমি জানতে চেয়েছিলাম যে বাঙ্গরা বাজারে যে উচ্ছেদ নোটিশের বিষয়ে আপনাদের পরবর্তী কর্মসূচি কি, বা আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, কিংবা বর্তমান যে উচ্ছেদ ফুটপাত উচ্ছেদ হয়েছে বা তারা বাংলা বাজার বাজার কমিটি যে কার্যকর ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে আপনি কতটুকু অবগত। তখন তিনি আমাকে স্পষ্ট করে বলেছেন, আমি আবারও বলছি, তিনি আমাকে স্পষ্ট করে বলেছেন যে বাঙ্গরা বাজারে যেই কর্মসূচিটি এখন বাজার কমিটি করেছে
তারা যেভাবে ফুটপাত এখন সামনে থেকে কিছুটা সরিয়ে দিয়েছে বা যানজট নিরসনে এখন যে উদ্যোগ নিয়েছে, এটি তারা কেবলমাত্র ব্যক্তিগতভাবে উদ্যোগটি নিয়েছেন, এটি সরকারি কোনো উদ্যোগ নয়। তিনি বলেছেন, দেখেন, এটি আমাদের সরকারি নির্দেশ। এই বাজারের আশেপাশে যতগুলো সরকারি জায়গা আছে, যতটা সরকারি জায়গা দখল করে মানে ভবন করা হয়েছে, সরকারি জায়গায় বাজার করা হয়েছে, দোকানপাট করা হয়েছে, এই দোকানপাটগুলো আমরা ভেঙে দিব। তখন আমি ওনাকে কাছে আমি জানতে চাইলাম যে এখন বাজারের যে যানজট তো অনেকাংশেই কমে গিয়েছে, তো এখন ভাঙলে তো অনেক দোকানদার, অনেক ব্যবসায়ী পথে বসবে। তো ওনার বক্তব্য হলো, আমি সরকারি চাকরি করি, সরকারি আদেশ আমাকে মানতে হবে। সরকার এই অবৈধ স্থাপনা এখানে রাখবেন না। এই জন্য আমরা, ওনার বক্তব্য অনুযায়ী উনি বলেছেন যে আমরা ডিসি মহোদয়ের বরাবর উনি আবেদন করেছেন উচ্ছেদ করার জন্য, এবং উচ্ছেদ করার জন্য আবেদন করার পর ডিসি মহোদয়ের অফিস থেকে এখনো কার্যকর চিঠি আসেনি। তিনি বলেছেন, তখন আমি বলেছি তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আপনারা যেহেতু বাঙ্গুরা বাজার কমিটি উদ্যোগ নিয়েছে, নানান উদ্যোগ নিয়েছে এবং রাস্তাঘাট কিছুটা খালি করে দিয়েছে, ফুটপাতের থেকে আহ, অবৈধ দোকানদারকে উচ্ছেদ করেছে, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আপনারা আপাতত কিছুদিন হলেও তাদেরকে সেই জায়গায় ব্যবসা করার সুযোগ দিবেন এবং এটা মানবিক দৃষ্টিকোণ থেকে আহ, সেটা করবেন? তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়ি কোথায়। আমি বললাম আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমার এখানে অনেক পরিচিত ব্যক্তিজন আছেন, তারা আমার কাছে জানতে চান যে আসলে এই বিষয়ে কি হচ্ছে। তারা জানতে চান যে অনেকখানি জায়গা রাস্তায় ছেড়ে দেওয়ার পর তারা এখন যতটুকু জায়গায় দোকান করবেন সেখানে তারা র্যাক বানাতে হবে, আলমারি বানাতে হবে, নানান কিছু করতে হবে। এখন তারা যে নতুন করে ইনভেস্ট করবে, এখন আপনারা যদি আবার সেখানে গিয়ে কোনো স্থাপনায় গিয়ে আঘাত আনেন বা বা ভেঙে ফেলেন, তখন তো তারা আবার ক্ষতিগ্রস্ত হবে। তখন তিনি আমাকে উল্টো প্রশ্ন করেছেন, সরকারি জায়গায় এরকম স্থাপনা তারা কেন করবেন? তার বক্তব্য হলো, আগামী 23-24 তারিখ পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী অডিটের কাজ চলবে। এই অডিটের মধ্যে উচ্ছেদ অভিযানটি হয়তো হবে না। তিনি বলেছেন 23-24 তারিখ পর আমরা, যখন অডিট শেষ হবে, ঢাকায় এই অডিট টিম চলে যাবে, তখন হয়তো আমরা জেলা প্রশাসন থেকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা পাবো। এরপর আমরা এটি উচ্ছেদ অভিযান পরিচালনা করব। তখন আমি বললাম, তাহলে কি উচ্ছেদ হচ্ছে, এটা কি নিশ্চিত? উনি বলছে উচ্ছেদ হবে, এটি শতভাগ নিশ্চিত। কারণ এই জায়গাটি কেন্দ্র করে উপর মহলে একদম ঢাকা পর্যন্ত একটি বড় ধরনের একটি রিউমার আছে, একটি নানান ধরনের একটা বক্তব্য আছে যে এই জায়গাকে কেন্দ্র করে অনেক প্রশাসনিক কর্মকর্তারা পর্যন্ত মিটিং এ যেতে পারেন না যানজটের কারণে। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত অনেকে যানজটে আটকানো থাকেন। তো আমি বললাম যে এর পাশে তো গাজীরাট বাজার আছে বা অন্যান্য বাজার আছে, আপনারা সেই দিকে না ভাঙে কেন এখানে শুধু বারবার বাঙ্গুরা বাজারের প্রতি আপনাদের আকর্ষণ হচ্ছে? উনি বলছিলেন যে দেখেন, আমার সীমানা হলো বাঙ্গুরা ব্রিজ পর্যন্ত, এরপরে আমার সীমানা নয়। আমি ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বে আছি, আমি বাঙ্গুরার এই ব্রিজ পর্যন্ত যতটুকু জায়গায় আছে, মানে সরকারি জায়গাতে তারা স্থাপনা করেছে, সেই জায়গাগুলো ভাঙার জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার আমরা এটি গ্রহণ করব। তার মানে তার কথাই স্পষ্ট হয়ে গেল, হয়তো ভাঙার প্রক্রিয়াটি শুরু করতে হয়তো বা সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস লাগতে পারে, বাট তারা ভাঙবেন এরকম মনস্থির তারা করে ফেলেছে। এখন আমি বাঙ্গুরা বাজারের এখানে যারা, আপনি যাদেরকে দেখেছেন, বাঙ্গুরা বাজারের সভাপতি যদি থাকতেন, বাঙ্গুরা বাজারের সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি থাকতেন, তাহলে তারা আরো বেশি বলতে পারতেন যে আসলে তারা কি পদক্ষেপ নিয়েছেন বা কতটুকু নিয়েছেন, বা তারা এখন যে তারা নানান উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগকে সাস্টেনেবল করার জন্য তারা আসলে কতটুকু কি করতে পারবেন, তাদের সামনে আহ কি উদ্যোগ নেওয়া উচিত। আমার মনে হয় তারাই বক্তব্যগুলো বলা উচিত। আমরা জনস্বার্থে বলতে পারি যে আপাতত 4 লেন না হওয়া পর্যন্ত এই রাস্তাটি ভাঙলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অনেক দোকানদার পথে বসবে, অনেক মানে আমি একদম মানবিক দৃষ্টিকোণ থেকে এখানে, আমি একদম মানবিক দৃষ্টিকোণ থেকে বলছি যে অনেক দোকানদার পথে বসবে। তো সুতরাং এই বিষয়টি আমার মনে হয় সরকার যখন এখানে উন্নয়নমূলক কাজ করবে, সরকার যখন এই জায়গাগুলো ভেঙে বড় রাস্তা করবে, বৃহত্তর রাস্তা করবে, তখন যদি ভেঙে ফেলে তখন ভেঙে ফেলুক।
কিন্তু আমার মনে হয় এখন যেহেতু বাংলা বাজার কমিটি নিজ নিজ উদ্যোগে ব্যবস্থা নিচ্ছেন, নিজ উদ্যোগে নিজ উদ্যোগে নিজ উদ্যোগে জায়গা খালি করছেন, আমার মনে হয় তারা আহ, নির্বাহী প্রকৌশলী এমনকি তারা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মহোদয় তাদের সাথে আলোচনা করতে পারেন। এমনকি আমাদের যে নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ, ওনার সাথে আমি কথা বলে যেটুকু বুঝতে পারলাম, উনি শুনতে পাচ্ছেন, তিনি বারবারই আমাকে বোঝানোর চেষ্টা করছেন তিনি নিরুপায়। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? দাদা আনমিউট হয়ে নেন, আনমিউট হয়ে নেন, আপনার কথা শুনি না, আনমিউট হয়ে নেন। হ্যাঁ, আনমিউট মানে ছিলাম, ঠিক আছে, কিন্তু এই ভাঙ্গুড়া বাজার থেকে একজন যুক্ত হয়েছিলেন অরুণ পলাশ, আরেকজন যুক্ত হয়েছেন সম্ভবত সেখানকার স্থানীয় সাংবাদিক এনটিভির কাউসার, কিন্তু কাউসার একটু উল্টো হয়ে আছো আর কি, একটু ঠিক করে নাও আগে ক্যামেরাটা। আমি একটু সরাসরি আসতে চাই। বাঙ্গুরা বাজারে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একটি সিদ্ধান্ত হয়েছিল, এবং এই যে বাঙ্গুরা বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যার একটি বলিষ্ঠ ভূমিকা ছিল, এবং যে এখন রাস্তার পূর্ব পাশে যে ফুটপাত নতুন করে সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে, পুরো বিষয়গুলো নিয়ে কনস্ট্রাকটিভ যে আলোচনাটা যার মাধ্যমে আমরা শুনতে পারবো, তিনি হচ্ছেন বাঙ্গুরার বিশিষ্ট জন, যিনি ঢাকা ডেমরা ইউনিভার্সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইউনুস মোল্লা। আমি সরাসরি স্যারের কাছে একটু আসতে চাই। স্যার, আমার মনে হয় এবার আপনার একটু পরিষ্কার করা দরকার যে অভিজিৎ বণিক তার একটি সূচনা বক্তব্যে কিন্তু পরিষ্কার করেছেন যে কিছুক্ষণ আগে তিনিও কথা বলেছেন, আমিও কথা বলেছিলাম আমাদের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে, করেছিলাম ম্যাজিস্ট্রেট পাওয়ার বিষয়ে। আমরা যদি সেই ম্যাজিস্ট্রেট পাই তাহলে হয়তো আমরা উচ্ছেদের দিকে যাব। তাহলে আপনারা যে এই কর্মযজ্ঞগুলি করলেন, নবীনগরের কথা আজকের এই টক শো এর সংযুক্ত সাংবাদিক বন্ধু, সহ আলোচক এবং সঞ্চালক অপু ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অপু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, গৌরাঙ্গ দেবনাথ অপু, আপনি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আজকের যে বিষয় নির্ধারিত হয়েছে সেই বিষয়ের উপর আমি একটু কথা বলতে চাই। তো বাঙ্গুরা বাজারটি নবীনগর উপজেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত। এটি একটি বৃহৎ বাজার, ঐতিহ্য সম্পন্ন বাজার। প্রায় 300-400 বছর আগে থেকে এই বাজারটি এখানে প্রতিষ্ঠিত। সেই বাজারে প্রতিদিন প্রায় 20টি গ্রামের লোকজন বিভিন্ন সদাই করার জন্য আসে, এবং এখানে প্রায় 6টি ব্যাংক তার কার্যক্রম চালাচ্ছে, অপারেট করছে। এক কথায় বলতে গেলে নবীনগরের অন্যতম একটি বাজার হলো বাঙ্গুরা বাজার। এ বাজারটি সড়ক জনপথের সংলগ্নে অবস্থিত। বাজারে এই অবয়ব আগে ছিল না, এখন জনসংখ্যার আধিক্যের কারণে বাজার বৃহৎ হয়েছে। এই বাজারটি নিয়ে যে ষড়যন্ত্রমূলক কিছু কর্মকাণ্ড হয়েছে সেগুলি আজকের আলোচনা থেকে সুস্পষ্ট। সড়ক ও জনপথের দায়িত্ব হলো তার রাস্তাকে সচল রাখা,
এবং সেই সচল রাখতে গিয়ে জনদুর্ভোগ যেন না হয় সেজন্য বাঙ্গুরা বাজারের সড়ক ও জনপথের রাস্তার পূর্ব পাশে 7-8 ফিট প্রশস্তকরণের কাজ হাতে নেয় এবং এই প্রশস্তকরণের কাজ হাতে নেওয়ার পরপরই তারা সড়ক ও জনপথের জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীরা যে অস্থায়ী স্থাপনা করেছে সেই স্থাপনাগুলি ভেঙে দেওয়ার নোটিশ প্রদান করে। নোটিশ প্রদান করলে বাজার কমিটি, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা আমাকে একটু ইনফর্ম করে যে আপনি এই বিষয়টি একটু দেখভাল করেন। আমি এই গ্রামের সন্তান, আমি একজন সিনিয়র ব্যক্তি হিসেবে তারা একটি সভা ডাকে আমাকে নিয়ে, আমাকে প্রধান অতিথি করে। বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শামীম মিয়া এই ক্ষুদ্র ব্যবসায়ী এবং বাজারের অন্যান্য সকল ব্যবসায়ী এবং বাজার কমিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে একটি সভা করে। সেই সভায় আমি সিনিয়র ব্যক্তি হিসাবে, প্রধান অতিথি হিসাবে আমি সেখানে একটা বক্তব্য দিই। আমার বক্তব্যটা এরকম ছিল যে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করা যাবে না এবং এই বাঙ্গুরা বাজারে দীর্ঘদিন যাবৎ যানজটে মানুষের দুর্ভোগ পোকাচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে। এই দুর্ভোগ থেকে এলাকাবাসীকে এবং সড়ক ও জনপথের পদক্ষেপকে আমরা স্বাগত জানাতে হবে এবং বাজার কমিটিকে আমি এবং ক্ষুদ্র ব্যবসায়ী সকলের উদ্দেশ্যে বলি যে কোনো মূল্যে এই বাজারের যাতে যানজট না থাকে সেই যানজটকে নিরসনের জন্য স্থানীয়ভাবে বাজার কমিটি উদ্যোগ গ্রহণ করে সড়ক ও জনপথের চাহিদা মোতাবেক এবং এইগুলি সহযোগে উঠায় নিতে হবে। এবং আমার এই বক্তব্য সকলে আমি কনভিন্স করি, সকলে ঐক্যমতে পৌঁছে এবং তারা বলছে যে হ্যাঁ, সড়ক ও জনপথের চাহিদা মোতাবেক দুর্ভোগ লাঘবের জন্য আমরা নিজেরা আমাদের নিজেদের স্থাপনা সরিয়ে নেব। এবং এই একটি কঠিন এবং ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটি, বাজারের সভাপতি মোহাম্মদ শামীম মিয়া তার নেতৃবৃন্দকে নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই উচ্ছেদ অভিযান পরিচালনার প্রাককালে আমি দুই একটি কথা বলতে চাই যে গৌরাঙ্গ দেবনাথ অপু, আমাদের প্রিয় সাংবাদিক নবীনগরের, তার একটি রিপোর্টকে কেন্দ্র করে আমরা সকলে নড়াচড়া করে বসি এবং আমরা সচেতন হই, দোকানিরাও সচেতন হয়, কমিটিও সচেতন হয় এবং এই সচেতনতাকে অবলম্বন করেই বাঙ্গুরা বাজারের এই উচ্ছেদ অভিযানটি সহোদ্যোগে পরিচালিত হয় এবং এখন আর বাঙ্গুরা বাজারে যানজট নাই, জনদুর্ভোগ নাই, রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে এবং রাস্তা প্রশস্তকরণের কাজ সুসম্পন্ন হলে এবং আরো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আমি পরামর্শ দিয়েছি যে বৃহৎ বাজার যেহেতু, ঢাকা থেকে মুদি দোকানিরা তারা ট্রাক যুগে মালামাল নিয়ে আসে এবং এই মালামাল আনলোড করার জন্য ট্রাক যেন রাতে প্রবেশ করে এবং দ্রুত আনলোড করে ট্রাক যেন রাস্তার উপর দাঁড়িয়ে না থাকে, এই ধরনের ব্যবস্থা নিতে হবে এবং এই যানজট নিরসনের জন্য সরকারের পাশাপাশি স্থানীয় উদ্যোগে কর্মী নিয়োগ করে যাতে যানজট আর না হয় সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য আমি পরামর্শ দিই এবং তারা এই পরামর্শ গ্রহণ করে আমাকে সম্মানিত করেছে, তারা সেই উদ্যোগে এটা নিরসন করছে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে দুইটি কথা আমাকে বলতেই হয়। বাংলাদেশ হলো জনবহুল দেশ এবং আমরা উন্নয়নশীল দেশের, আমরা একটি অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশের কাতারে আমরা আছি। সেখানে সড়ক ও জনপথের রাস্তা সারা দেশব্যাপী জালের মতো ছড়াই ছিটে সালের মতো আছে। সেখানে গরিব ছোট দোকানিরা সড়ক ও জনপথের অব্যবহৃত বা পরিত্যক্ত জায়গায় একটি ছোট্ট দোকানি করে তার ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, তার সংসার চালাচ্ছে, এরকম একটি চিত্র সারা বাংলাদেশে। তো যাই হোক, সরকারি সম্পত্তির উপর অবৈধ স্থাপনা করে ব্যবসা করবে সেটা আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং এই সরকার, এই জনবান্ধব সরকার এবং আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, তিনিও কিন্তু সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত। তিনিও জনবান্ধব একজন সংসদ সদস্য, তিনি জনগণের কোনো দুর্ভোগ হোক এবং বাঙ্গুরা বাজারের এই রাস্তার পাশে যানজট লেগে থাকুক, মানুষ কষ্ট পাক,
সেটাও তিনি চান না। এবং এই বিষয়টি আমরা সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তারও দৃষ্টি আকর্ষণ করছি এবং ইতিমধ্যেই তারা জেনেছেন, দেখেছেন, জেলা প্রশাসক সহ দেখেছেন যে বাংলা বাজারের কমিটির কর্মকর্তারা তারা নিজেরা উদ্যোগী হয়ে দোকানীদেরকে নিয়ে সড়ক ও জনপথের রাস্তা থেকে দোকানপাট সরিয়ে দিয়ে রাস্তা প্রশস্তকরণের কাজে সহযোগিতা করছে এবং যানজট নিরসনে একটি স্বস্তির অবস্থা বিরাজ করছে, তারাও দেখছে। যদি আমরা তৃতীয় বিশ্বের দেশ, গরিব দেশ, যদি অব্যবহৃত জায়গায় ছোটখাটো অস্থায়ী স্থাপনা করে 2-4টি দোকান থাকে এবং পরবর্তী সময়ে আমরা যেটুকু জেনেছি যে মাননীয় সংসদ সদস্য নবীনগর থেকে কোম্পানিগঞ্জ রাস্তার সম্প্রসারণের কাজের জন্য তিনি ডিএল অর্ডার দিয়েছেন এবং এই কাজ হয়তো অচিরেই হবে। যখন সড়ক ও জনপথ তার রাস্তার কাজ আবার শুরু করবেন তখন অটোমেটিক্যালি এই রাস্তার দুই পাশের দোকানিরা তাদের দোকান সরিয়ে নিলে, সরকারি উদ্যোগে সরিয়ে নিলে সরকার এই যে বিরাট কাজের যজ্ঞ যে পুলিশ মোতায়েন, প্রশাসনের কাজ, ম্যাজিস্ট্রেট, বোলডেজার, এইসব বিশাল যে যজ্ঞ, এই যজ্ঞ থেকে তারাও রেহাই পাবেন। আমরা আশা করি সড়কের উন্নয়নের জন্য আমরা সহযোগে যে কাজটি করেছি, আগামীতে যদি নবীনগর টু কোম্পানিগঞ্জ রাস্তার সম্প্রসারণের কাজ হয় সরকারি জায়গায় এইসব স্থাপনা থাকবে না। এটা আমি বলতে পারি। এবং অভিজিৎ বণিক সত্যি বলেছে যে আমরা গরিব দেশের মানুষ, মানবিক দিকটাও আমাদেরকে দেখতে হবে। যদি পরিত্যক্ত জায়গায়, অব্যবহৃত জায়গায় ছোট্ট একটি দোকান করে যদি কোনো সড়ক বাধা বিপত্তির সৃষ্টি না করে তাহলে হয়তোবা তার জীবনটা চালানো সহজ হবে। তো এই পর্যায়ে আমি গৌরঙ্গ দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য। সত্যিই কিন্তু আপনার রিপোর্টের পরিপ্রেক্ষিতে সকলে আমরা সচেতন হয়ে সহোদ্যোগে এই মহৎ কাজটি করেছি এবং এটা একটি দৃষ্টান্ত হবে আশেপাশের যারা আছে মুরাদনগরের বিভিন্ন জায়গায়, দক্ষিণ বাংলা বাজার যেরকম জায়গায় যানজট সৃষ্টি হয়, যানজট লেগে থাকে, তারাও এই সহোদ্যোগে এই কাজগুলি করলে ঢাকা টু নবীনগর টু ঢাকা, নবীনগর টু চিটাগাং, নবীনগর টু কুমিল্লা, এই যে যানজট বড় বড় যাত্রীবাহী বাসগুলি চলাচল করে, এই চলাচল করা সহজ হবে, মানুষের দুর্ভোগ কমবে, জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে। একদম আমার মনে হয় স্যার আপনার কথা একদম পরিষ্কার। আমরা যেটি বুঝতে পেরেছি যে এখানে যানজট নিরসনে, রাস্তা প্রশস্তকরণে এবং বিশেষ করে বাংলা বাজার দুপাশে যেই রাস্তার একদম সংলগ্ন দুই পাশে যেই ফুটপাত গুলো দখল করে যেভাবে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে বসে পড়তেন কিংবা দখলে রাখতেন, সেগুলো আপনারা পরিষ্কার করেছেন এবং এই পরিষ্কার করতে গিয়ে, পরিচ্ছন্ন করতে গিয়ে যে সমস্ত জনদুর্ভোগ লাঘবে, বিশেষ করে যানজট নিরসনে আপনারা বিভিন্ন সমস্যার প্রাথমিক সমাধান কল্পে এই কাজগুলো করেছেন এবং এই কাজগুলো করতে গিয়ে কিন্তু এখন 7 ফিট কি 7.5 ফিট রাস্তাও এখন নতুন করে সরকারের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে, যেটা আজকে আমি দেখে আসছি। এই পুরো বিষয়টির সঙ্গে আপনারা যে কজন, বিশেষ করে আপনার দিক নির্দেশনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তার সঙ্গে আরেকজন লোক সরাসরি যুক্ত ছিল, তিনি এখন যুক্ত হয়েছেন, তিনি অরুণ পলাশ। আমরা একটু অরুণ পলাশের কাছে আসতে চাই, জানতে চাই আমাদের প্রিন্সিপাল প্রফেসর ইউনুস মোল্লা স্যার যেভাবে বলছিলেন যে বাঙ্গুরা বাজারের এই উচ্ছেদটি থেকে আপাতত নিরসন পাওয়ার জন্য জনদুর্ভোগ, বিশেষ করে যানজট, আপনারা সবাই একটু মিউট থাকবেন প্লিজ, তাহলে নয়েজ আসবে না। এই যানজট নিরসনে যে সমস্ত পদক্ষেপগুলির কথা আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন, এর সঙ্গে আপনি আর কোনো যোগ করবেন কিনা অরুণ পলাশ, যে এই বাজারটিকে কিভাবে যানজট মুক্ত করা যায় এবং উচ্ছেদ যে নোটিশটি দেওয়া হয়েছে, যেটি অভিজিৎ বণিক পরিষ্কার বলেছেন যে হয়তোবা এই জুন মাসের পরে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে হয়তো তারা কার্যক্রমটি চালু করবে। এবং অভিযোগটি হচ্ছে যে শুধু বাঙ্গুরার দিকে কেন টার্গেট করা হয়, বাঙ্গুরার পাশে কিংবা নবীনগর থেকে বাঙ্গুরা পর্যন্ত যেতে পুরো রাস্তার দুপাশই তো দখলে রাখা হয়, সেই জায়গাতে না গিয়ে বারবার কোনো একটি মহলের ইঙ্গিতে
এবং যেটি একদম পরিষ্কার বলা হয় যে পার্শ্ববর্তী একটি বাজারকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই বাংলা বাজারটিকে ধ্বংস করার জন্য একটি পক্ষই কাজ করছে, এরকম একটি অভিযোগ আমার ইন্টারভিউটি করবার পর অনেকটা শুনতে পাচ্ছি। আপনি করুন পলাশ বলবেন যে আসলে বাংলা বাজার নিয়ে আসলে কি হচ্ছে, যেটি সর্বশেষ গতকালও একটি ইত্তেফাকের মতো একটি পত্রিকায় রিপোর্ট হয়েছে। বছর জুড়ে এখানে কোটি টাকার বাণিজ্য করে যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের প্রতিনিধিরা, আপনি একটি সরকারি দলের একসময় প্রতিনিধি ছিলেন, এই অভিযোগ তো আপনার দিকেও আছে, কি বলবেন অরুণ পলাশ? অরুণ পলাশ বলেন। অরুণ পলাশ আপনি কি শুনতে পাচ্ছেন? অরুণ পলাশ, অরুণ পলাশ শুনতে পাচ্ছেন? এই ধরনের প্রোগ্রামগুলি করতে ইচ্ছে করে না, এই যে মানে কি নেটওয়ার্কের সমস্যা এই শরীরে। অরুণ পলাশ আপনি কি শুনতে পাচ্ছেন? অরুণ পলাশ আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আসতে চাই একটু নবীনগরের রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রাজা টিটুর কাছে। টিটু, আপনি প্রিন্সিপাল স্যারের কথা শুনেছেন এবং আমি অরুণ পলাশকে যে প্রশ্নগুলি করেছি সেগুলো আমি আর রিপিট করতে চাই না। সব মিলিয়ে আপনি কিছুদিন আগে সেখান থেকে ঘুরে এসছেন, আপনার কাছে কি মনে হয় বাংলা বাজার নিয়ে আপনার অবজারভেশনটা কি? শাহিন রাজা টিটু। ধন্যবাদ। নবীনগরের কথার 452তম পর্বে আজকে যারা আলোচক বৃন্দ আছেন, এই মুহূর্তে যারা দেখছেন কিংবা পরবর্তীতে যারা দেখবেন, তাদের সকলকে জানাই আমি শুভেচ্ছা ও স্বাগতম। আসলে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের সরকারি জমি দখল মুক্ত কবে হবে, এমন একটি শিরোনাম কিংবা উচ্ছেদ নোটিশ এবং অতঃপর দিয়ে আজকের যে টকশোটি আয়োজন করেছেন, সবচেয়ে ভালো হতো যদি ওখানকার স্থানীয় সভাপতি কিংবা সাবেক সভাপতি, যাদের দিকে অভিযোগের তীর, তারা যদি যুক্ত হতে পারত। তবে এখানে আমরা একজন মেইন স্ট্রিমকে পেয়েছি, যিনি একসময় একটি ইউনিভার্সিটির অধ্যক্ষ ছিলেন, বর্তমানে রিটায়ার্ড জীবনযাপন করছেন। অবসর জীবনযাপনে করলে আসলে মানুষের সেবা দেওয়া যায় বেশি। তো সড়কটি আপনারা সবাই জানেন যে সড়কটি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগগুলোর একটা। সড়কের একাংশ ব্রাহ্মণবাড়িয়া, অপর অংশ কুমিল্লার মুরাদনগর পর্যন্ত বিস্তৃত। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, দীর্ঘদিন ধরে এই সড়কের দুপাশের জমি দখল করে অবৈধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনাও গড়ে উঠেছে। ফলে সড়কের স্বাভাবিক প্রশস্ততা কমে এসেছে, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে, পথচারীদের নিরাপত্তা ও ঝুঁকির মুখে পড়েছে। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওখানকার গাজীরহাট বাজারের সংলগ্ন রাজাবাড়ির আমাদের একজন সহকর্মী, যিনি কুমিল্লায় সাংবাদিকতা করেন, উনি যখন এসেছেন, আমার আজকে অন্তত ওখানকার একজন প্রতিনিধি হিসাবে আমরা ধরে নেব ইমরুল ভাইকে। ইমরুল ভাই, আশা করি আমাদের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ প্রশ্নের তীরের থেকে আপনি বা আপনার উপজেলাও কিন্তু বাদ নাই। আমরা আসলে আসব যে এই যে সড়কের যান চলাচলের জ্যাম সৃষ্টি, নিরাপত্তা ঝুঁকির অভাব, এটা কি শুধু বাঙ্গরা বাজারের মাঝেই সীমাবদ্ধ, না এই বাঙ্গরা বাজারের বাহিরেও এই সমস্যাগুলো বিদ্যমান আছে, যেখানে যানজট অনবরত লেগে থাকে, যেখানে সরকারি জায়গা দখল করে বড় বড় স্থাপনা, বড় বড় বিল্ডিং, 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিংও হয়েছে। আমরা এই বিষয়টুকু এখানে আমরা আনবো, কারণ গাজীরহাট থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত যে জায়গা আছে সরকারি জায়গার, গাজীরহাট থেকে সে কোম্পানিগঞ্জ, গাজীরহাট বাজার, কাশিমপুর বাজার, দক্ষিণ বাঙ্গরা বাজার,
আরো অনেক বাজার আছে, সবগুলোর নাম তো আমরা জানি না। ওইখানেও অবৈধ স্থাপনা সড়কের দুই পাশ দখল করে গড়ে উঠেছে। আপনারা কি বলতে পারবেন এখানে ইতিমধ্যে বাঙ্গরা বাজার 5 দফা ভাঙ্গা হয়েছে? ভাই কে যেন মিউট আছে, আনমিউট হয়ে রয়েছেন, আমি কথা বুঝতে পারতেছি না। ধন্যবাদ। এখন কথার স্রোত হারাই ফেলি আসলে ইয়া হইলে। যাই হোক, এখন আমরা দেখবো যেটা বাঙ্গরা, গাজীরহাট, কোম্পানিগঞ্জ পর্যন্ত প্রায় প্রতিটি বাজার ও জনবহুল এলাকায় সরকারি জমির দখলের একই চিত্র দেখা যায়। বছরের পর বছর ধরে এসব স্থাপনা গড়ে উঠলেও অধিকাংশ ক্ষেত্রে কার্যকরী কোনো ব্যবস্থা চোখে পড়ে না। সম্প্রতি বাঙ্গরা বাজারে আবারও উচ্ছেদ অভিযানের আলোচনা সামনে এসেছে। এতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। যদি সড়কের দুই পাশের এসব স্থাপনা অবৈধ হয়ে থাকে, তাহলে পুরো নবীনগর থেকে কোম্পানিগঞ্জ সড়ক জুড়ে সমন্বিত উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে না কেন? নবীনগর থেকে, আমি আবারও বলি, নবীনগর থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত একটা সমন্বিত উদ্যোগ নিয়ে উচ্ছেদ পরিচালনা কেন হচ্ছে না? কেন শুধু বারবার বাঙ্গরা বাজারকে উচ্ছেদ অভিযানের কেন্দ্রবিন্দুতে দেখা যায়? বাঙ্গরা বাজারের অধিকাংশ ব্যবসায়ী দাবি করেন এর আগেও বাঙ্গরা বাজার 4-5 বার ভাঙ্গা হয়েছে, আবার তোলা হয়। এই ভাঙ্গা করার তোলায় কিন্তু অনেকের বিরুদ্ধে অনৈতিক অর্থনৈতিক লেনদেনের অভিযোগের তীরও আছে। সেটা বিগত সরকারের আমলও ছিল, বর্তমান সরকারের আমলও আছে। এখন বাঙ্গরা বাজারের যে স্থাপনার আমরা যে অ্যাকশনের ইন্টারভিউটা নিয়েছিলাম, আপনি দাদা নিশ্চয়ই আছেন যে এই ইন্টারভিউটি কিন্তু ভিডিও রেকর্ড আমিই করেছি। সেখানে আপনি একটা প্রশ্ন হয়তো অ্যাকশনের ইয়াতে মানে কাটিং হয়ে গেছে, সেটা হলো উনি যেটা বলেছেন যে সরকারি জায়গা আমি বাঙ্গরা পর্যন্তই দেখবো, যেহেতু জায়গা আমার, কুমিল্লার জায়গা দেখার দায়িত্ব আমার না। এই পরিপ্রেক্ষিতে বাঙ্গরা বাজারের অনেক ব্যবসায়ী বলেছেন, দু একজন পক্ষেও বলেছেন, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী বলেছেন সাধারণ মানুষের মাঝে যেন বৈষম্য সৃষ্টি না হয়। বাঙ্গরা বাজার এবং গাজীরহাট কিংবা পরবর্তী বাজার নিয়ে এগুলো যেন বৈষম্য সৃষ্টি না হয়, বৈষম্যের ধারণা যেন আমরা না পাই। পার্শ্ববর্তী গাজীরহাট বাজারকে বাণিজ্যিকভাবে সুবিধা অবস্থানে নিয়ে আসার উদ্দেশ্যে বাঙ্গরা বাজারকে বারবার উচ্ছেদ অভিযানের মুখোমুখি করা হচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তারা উপস্থাপন করতে পারে নাই, তবে বিষয়টি তারা বলেছে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা সম্ভব। এ ধরনের অভিযোগ যখন জনমনে স্থান করে নেই, তখন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আরো জরুরি হয়ে পড়ে। সরকারি সড়ক ও সরকারি জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এগুলো জনগণের সম্পদ। তাই অবৈধ দখল উচ্ছেদ করা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই আইন প্রয়োগ হতে হবে সমানভাবে, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে। কোনো নির্দিষ্ট বাজার, এলাকা বা গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে উচ্ছেদ অভিযান যেন পরিচালনা করা না হয়, সেটাই বলছেন বাঙ্গরার আজকের যে আমাদের ওই মিটিং এর প্রধান আলোচক ছিলেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ বাঙ্গরা বাজারের স্থানীয় ব্যবসায়ীগণ, যেন কোনো ব্যক্তি, কোনো বাজার, কোনো গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা না হয়, বরং পুরো সড়কের অবৈধ দখলদারের বিরুদ্ধে একই ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের কাছে এলাকাবাসীর প্রত্যাশা একটাই, নবীনগর থেকে কোম্পানিগঞ্জের পুরো সড়কের সরকারি জমি সঠিকভাবে জরিপ করে দখলদারদের তালিকা প্রয়োজন প্রকাশ করা হোক, অবৈধ স্থাপনার বিরুদ্ধে সমন্বিত ও ধারাবাহিক উচ্ছেদ পরিচালনা করা হোক এবং ভবিষ্যতে যাতে পুনরায় দখল না হয় সেজন্য কার্যকর নজরদারি নিশ্চিত করা হোক। জনগণ কোনো ব্যক্তি, বাজার বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চায় না, তারা চায় আইনের সমান প্রয়োগ। নবীনগর সড়কের সরকারি জামা দখল মুক্ত করা যদি সত্যি উদ্যোগ হয়, তবে সেটি যেন পুরো সড়ক জুড়ে হয়, সকলের জন্য একই মানদণ্ডে বাস্তবায়িত হয়, তবে জনগণের মধ্যে আস্থা সৃষ্টি হবে এবং একটি স্থায়ী সমস্যার সমাধান হবে। অন্যথায় বাঙ্গরা বাজারের স্থানীয় ব্যবসায়ী ও জনগণ যে বলছিল
বাঙ্গরা বাজারকে ভেঙে ফেলার ষড়যন্ত্রে স্থানীয় মানে নবীনগরের স্থানীয় বিভিন্ন মহলের কতিপয় লোক বা গাজীর হাট বাজারকে বাণিজ্যিক সুবিধা দেওয়ার জন্য অবৈধ লেনদেনে লিপ্ত থাকে, সেই কথাটা আরো শক্তিশালী এবং জোরদার হবে। এখানে যে ইমরুল ভাই আছেন, আমি মনে করি আমি ইমরুল ভাইয়ের কাছে লাস্ট একটা প্রশ্ন থ্রো করতে চাই। আপনি যখন বাড়িতে যান, এই বাজারের মাঝখান দিয়ে যান, আপনার গাজীরহাট বাঙ্গরার যে ব্রিজটা আছে, ব্রিজটার ঠিক পশ্চিম পাশে 2তলা 3তলা বিল্ডিংও হয়ে আছে, যেটা খালের উপরে পরে আছে। এই বিষয়ে অদ্য গত 50 বছরে এই গাজীরহাট বাজারে কোন প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা। ধন্যবাদ আজকের আলোচক সকলদের, ধন্যবাদ। অনেক ধন্যবাদ টিটু, খুবই চমৎকার একটি আলোচনার সূচনা হয়েছে। আমরা একটু স্থানীয় একজন সাংবাদিকের সঙ্গে একটু যুক্ত হতে চাই। তিনি এনটিভিতে সেটি অনলাইন খুবই অ্যাক্টিভ একজন সাংবাদিক, কাউসার আহমেদ। কাউসার, যদি আপনি শুনতে পেয়ে থাকেন, মানে শাহিন রেজা টিটু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, মানে বাজারটি ভাঙা কিংবা না ভাঙার বিষয়ে খুবই কনস্ট্রাকটিভ কিছু যুক্তিপূর্ণ কথা তুলে ধরেছে। এর সঙ্গে আপনি কি দ্বিমত পোষণ করবেন, নাকি কোনো নতুন করে যুক্তি দিয়ে কথা বলবেন যে বাঙ্গরা বাজারটি যে উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে অভিজিৎ বণিক যে সূচনা বক্তব্য দিয়েছেন, যা আগামী মাসের শুরুর দিকে, যেটি নির্বাহী প্রকৌশলী আমাকেও কিছুক্ষণ আগে বলেছেন তারা সেটি উচ্ছেদ করতে চান, তাহলে এই যে এত কিছু করা হচ্ছে, এবং আপনি নিজেও এনটিভিতে একটি কি দুটি রিপোর্ট করেছেন যে বাঙ্গরা বাজার এখন যানজট মুক্ত এবং এই রাস্তা প্রশস্তকরণে 7 ফিট একটি প্রশস্ত নতুন রাস্তা তৈরি হচ্ছে পূর্ব দিকে, সবকিছু মিলে তাহলে এই সবগুলো পদক্ষেপ তো ভেস্তে যাবে। এ বিষয়ে আপনি কি বলবেন? আপনার মানে সুচিন্তিত যদি কোনো অবজারভেশন থাকে এই বাজারটিকে রক্ষার কল্পে। কাউসার আহমেদ। দাদা, প্রথমে আপনার নবীনগরের কথার যারা নিয়মিত দর্শক আছেন বা আমাদেরকে এখন যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, এবং আমাদের এখানে যারা গেস্ট বা কথা বলছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমেই আপনাকে একটু দাদা বলে রাখি যে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত কিন্তু শুধু বাঙ্গরা বাজার না, যানজট কিন্তু আমরা দেখি কোনাঘাট, তারপর বোলাচং, তারপর জিনুতপুরের এখানেও কিন্তু এখন জাম পড়ে, মাঝে মধ্যে ভালো একটা জাম পড়ে। তো বারবারই শুধু একটা টার্গেটই করা হয় বাঙ্গরা বাজারকে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবারই এখানকার ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়। আমি যদিও যানজটের পক্ষে না, কিন্তু এখন বর্তমান যে বাজার কমিটি বা যারা স্থানীয় রয়েছে তাদের উদ্যোগে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, রাস্তার পূর্ব পাশে প্রায় 7 ফুট 7.5 ফুট রাস্তা প্রশস্তকরণ করা হচ্ছে। আমি অতটুকু বলতে পারি যে যদি এইটা বাস্তবায়ন করা হয় এবং এটা যদি মূল রাস্তার সাথে এটাকে কানেক্টেড করা যায়, যে 7 ফুট রাস্তার কানেক্টেডের ফলে কিন্তু যানজটটা অনেকটাই কমে যাবে। কারণ 7 ফুট রাস্তা বাড়া মানে কিন্তু একটা লেনই বেড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো এখন আসলে আবার এখানে বলা হয় যে এখানে বিভিন্নভাবে বাণিজ্য হয়, বিভিন্নভাবে বিভিন্ন লোকজন এখানে বাণিজ্যের সাথে জড়িত, কিন্তু এখানে কিন্তু আসলে প্রত্যেকবারই আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারটা ভাঙা করার খেলাতে কিন্তু এখানকার ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু খুবই নিরুপায় এবং তারা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে দিনকে দিন। কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমলে শেষ পর্যায়ে কিন্তু এই বাজারটা ভাঙা হয়েছিল, তখনও কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বাজারের ব্যবসায়ীদের। এরপরও তারা আবার নিরুপায় হয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারের পাশে বিভিন্ন ভাবে তারা আবারও দোকান বা ফুটপাতে তারা দোকানদারি করছে। তো আসলে এই বাজারটা ভাঙার বিষয়টা তো আসবে পরে, কারণ যদি কখনো রাস্তার প্রয়োজন হয়, আমি মনে করি যে রাস্তা 2 লেনের জায়গা যখন 4 লেন হবে, বা আমাদের সম্প্রতি আমাদের বর্তমান যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবও কিন্তু রাস্তাটা বড় করার জন্য কিন্তু তিনি সড়ক ও জনপথ বিভাগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একটা ডিউ লেটার দিয়েছেন। রাস্তাটা যদি কখনো প্রকৃত অর্থে বড় করার জন্য জায়গার প্রয়োজন হয়, তখন যদি বাজারটা উচ্ছেদ করা হয় বা ব্যবসায়ীদেরকে সরিয়ে নিতে হয়, আমি সেটাকে স্বাগত জানাবো। তবে এখন যে ভাঙা করার খেলাটা, আসলে এতে করে ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমি আপনাদেরকে যদি একটু বলি, ব্যবসায়ীদের পাশাপাশি এই বাজারটাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু বলি, বাঙ্গরা বাজারটা কিন্তু নবীনগরের পরে একটা প্রপারলি মোস্ট পপুলার বাজার, এবং এখানে কিন্তু একটা সময় গরুর বাজার বসতো। শব্দ হচ্ছে, আপনি মিউট থাকেন, যখন কথা বলবেন তখন আপনি আনমিউট করবেন।
মানে বললেও কাজ হয় না, মানে এই সমস্ত লোক রেখে যে আসলে। অরুণ পলাশ, আপনি মিউট থাকেন, মিউট। আপনি মিউট থাকবেন, আপনি প্রথমবার আসছেন তো বারবার আপনি মিউটটা ছেড়ে দিচ্ছেন, এতে করে অন্যের কথা বলতে সমস্যা হচ্ছে। আপনি যখন কথা বলবেন তখন আনমিউট হবেন। এখন আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি এটা টাচ করবেন না প্লিজ, অন্যকে কথা বলার সুযোগ দিন। হ্যাঁ কাউসার। দাদা, আবার আসলে বাঙ্গুরা বাজারটা কিন্তু নবীনগরের মধ্যে একটা ঐতিহ্যবাহী বড় বাজার। এখানে প্রায় সব মিলিয়ে 4 থেকে 500 দোকানপাট রয়েছে ব্যবসায়ীদের। কিন্তু বাজারটার দুই পাশ দিয়েই কিন্তু সহজ বা সড়ক ও জনপথ বিভাগের জায়গা হওয়াতে কিন্তু মূল বাজারটা কিন্তু সরকারি জায়গাতে, যেটাকে আমরা অবৈধ স্থাপনা বারবার বলি। আসলে অবৈধ স্থাপনাটা কিন্তু কয়েক যুগ যুগ ধরে এটা চলে আসছে। আমরা কিন্তু এর আগেও 111 সরকারের সময় ফখরুদ্দিনের আমলেও কিন্তু দেখেছি বাজারটা কিন্তু উচ্ছেদ করা হয়েছিল। তখন আমরা ছোট ছিলাম, তখন তার কাটা দিয়ে পর্যন্ত বেড়া দেওয়া হয়েছিল এই জায়গা উচ্ছেদের করার ফলে। কিন্তু পরবর্তীতে কিন্তু সে তার কাটাও কিন্তু নিরসন হয়ে। হ্যালো হ্যালো, নেটের সমস্যা কাজই। হ্যালো কাউসার, শুনতে পাচ্ছেন? চলে গেছে। অরুণ পলাশ শুনতে পাচ্ছেন? অরুণ পলাশ কি শুনতে পাচ্ছেন? অরুণ পলাশ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো অরুণ পলাশ, আপনি কি শুনতে পাচ্ছেন? অরুণ পলাশ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আরেকজন আছেন জাহাঙ্গীর আলম ইমরুল। ইমরুল, আপনি শুনতে পাচ্ছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা, খুবই চমৎকার আলোচনা করতেছিলেন আমাদের এনটিভি কাউসার, খুবই চমৎকার। মানে কিন্তু নেট থেকে ছিটকে পড়ায় তাকে আর পাচ্ছি না। অরুণ পলাশ তিনি আমার কথা শুনতেই পাচ্ছেন না। আর শাহিন রাজা টিটু, নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দুঃখিত প্রেস ক্লাব চলে আসছিল, হয়তো ভবিষ্যতে সভাপতি হবেন। যাই হোক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তিনি আপনাকে উদ্দেশ্য করে বেশ কিছু প্রশ্ন রেখেছেন। যেমন ধরেন যে গাজীরহাটের যে বাজারটি, এটিও কিন্তু বাঙ্গুরা বাজারের মোটামুটি সিমিলার, অর্থাৎ প্রতিপক্ষ হয়ে উঠেছে। এবং একটা অভিযোগ আছে যে গাজীরহাট বাজারের কেউ হয়তো বা বাঙ্গুরা বাজারকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য এই প্রপাগান্ডাগুলি করছে, যে কারণে টিটু কিন্তু বলছে যে আপনি যে রাস্তা ধরে বাড়িতে যান, আপনার বাড়িতে তার আশপাশে কিন্তু খাল বিল দখল করে বহুতল ভবনও নির্মিত হয়েছে। সেখানে কিন্তু কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের কারো কোনো নজর পড়ে না। কিন্তু বাঙ্গুরা বাজারে ছোটখাটো একটা টঙের ঘর উঠলেও মানে কারো নজর পড়ে এটা কখন ভাঙা যায়। এই প্রেক্ষিতে তার অভিযোগের কোনো জবাব আপনার কাছে আছে কিনা, বা বাঙ্গুরা বাজারটিকে যেভাবে এখন 7 ফিট প্রশস্ত করে পশ্চিম পাশের যে খালের উপর দোকানগুলিকে রক্ষা করে এই যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীগুলি বারবার তারা ভাঙে, তারা নানাভাবে মূলধন জোগাড় করে, সেটা লোন করে হোক, মোটা অঙ্কের সুদে এনে হোক, তারা কিন্তু একেবারে মানে ধ্বংস হয়ে যাবে। এরকম একটি পর্যায় থেকে আপনার কোনো সাজেশন, যুক্তি কিংবা এই বাজারটিকে রক্ষা করার কোনো আপনার সাজেশন আছে কিনা, জাহাঙ্গীর আলম ইমরুল, যেহেতু আপনি ওই এলাকায় থাকেন? হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তো এখানে শাহিন রেজা টিটু ভাইয়ের জবাব তো না, আসলে এখানে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে, দুইজনের দুই পক্ষেই আলোচনা সমালোচনা হবে, একটা পর্যায়ে গিয়ে আপনি সঞ্চালক একটা সমাধান দিয়ে বের হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের কথাগুলো শুনলে কেবল বুঝতে পারবেন যে, প্রথমেই বলে রাখি যে বাঙ্গুরা বাজার এবং গাজীরহাট বাজার আমরা কখনো আলাদা করে দেখি না। আমরা বাঙ্গুরাটা কি নবীনগর না গাজীরহাটটা কি মুরাদনগর, এটা আমি কিংবা নবীনগরের আশপাশের, যদি আমি সহকর্মী কাউসারের কথাও বলি, এখানে একজন শিক্ষাবিদ আছেন শ্রদ্ধেয়, উনিও, ওনার কথাও যদি বলি, উনিও হয়তো গাজীরহাটটা যে মুরাদনগর এটাও হয়তো ভাবেন না। এটা আমাদের একেবারেই আমাদের আমাদের একটা পরিবার, গ্রাম মনে করি। রাজাবাড়ি, বৈলগড়, আর গাজীপুর, জাঙ্গাল, বাঙ্গুরা, চাইরপাড়া, এই জায়গাগুলো একের একটার সাথে একটা যুক্ত, আমরা একটা পরিবারের মতোই দেখি। হয়তো ব্যক্তিগত কারো কারো বিরোধ থাকতে পারে, ব্যক্তির সাথে ব্যক্তি, দোকানের সাথে দোকানির, কিন্তু সামষ্টিক ভাবে একবার হয়েছিল বলতে, গাজীরহাট বাজার যখন তৈরি হয়েছে, এখানে গাজীরহাট বাজারের সাথে দ্বন্দ্ব করে বাঙ্গুরা বাজারও, এই যে পশ্চিম পাশে রবি ভাইদের বাড়ির দক্ষিণ পাশে একটা গরু বাজার তারা
স্থাপন করার চেষ্টা করেছিল, এটা ওইভাবে আর আসলে আলোর মুখ দেখেনি। কয়েক বছর চলেছে কিন্তু গাজীরহাটের মতো এতটা পপুলারিটি পায় নাই। তো যাই হোক, আমি আগে একটু বলে রাখি আমার একটা প্রেক্ষাপটটা। বাঙ্গরার বাজারের মজনু ভাই, যিনি বাঙ্গরা বাজারের সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, মজনু ভাই একেবারে আমার ঘরের আত্মীয়, আমার আব্বার আপন ফুফাতো ভাইয়ের ছেলে। তো ওই হিসাবে মজনু ভাইদের বাড়ির পাশে যখন কোনো মাপঝুক হয়, আমি বেশ কয়েকটা মাপে ছিলাম। আর আমি ব্যক্তিগতভাবেও ল্যান্ড সার্ভের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। আমি একটু সার্ভেয়ারশিপ না পড়লেও সার্ভেয়ার সাথে জড়িত। একইভাবে বাঙ্গরা বাজারে হানিফ ডাক্তার, মানে শামসু ডাক্তারের ছেলে হানিফ ডাক্তারের একটা ঘর আছে বাঙ্গরা বাজারের একেবারে উত্তর, সিনেমা হলের উত্তর পাশে। এই জায়গাটা কয়েকবার মাপযোগ করতে গিয়ে, ঘরের অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে গিয়ে আমি ওই মাপেও আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এছাড়া কাউসার বলে গেছে যে ফখরুদ্দিন সরকারের আমলে এই বাঙ্গরা বাজারটা একবার কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছিল। ওই সময় একটা সার্ভে হয়েছিল, ল্যান্ড সার্ভে, ওই সময় আমি ছিলাম। অর্থাৎ এখানকার সার্ভের কারণে, আমার একটু সার্ভের নলেজ থাকার কারণে এবং এই দিকে একটু কৌতূহলী মানুষ হওয়ার কারণে এখানকার অ্যালাইনমেন্ট গুলো সম্পর্কে আমি যথেষ্ট ভালো জানি। আমার দিক থেকে যে অ্যালাইনমেন্ট, কোন অ্যালাইনমেন্টটা কোন দিকে গেছে, কোনটা খাসে পড়ছে কিংবা পড়ে নাই। কিন্তু আপনারা নবীনগর থেকে হয়তো খুট করে বলে দিতে পারেন যে অমুক ঘরটা খাসে পড়ছে, অমুক দোকানটা খাসে পড়ছে। এটা একেবারেই মানে মানে কাঁচা হাতের কথা হবে আর কি, এভাবে বলা ঠিক না। অন্তত আপনারা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা খাউখা, আমাদের এলাকায় কথা বলে বলে দেওয়া ঠিক হবে না যে ইমরুল সাহেব আপনার গাজীরহাটের অমুক ঘরটা খালে পড়ছে, অমুক ঘরটা সড়কে পড়ছে, বাঙ্গরা বাজার অমুক ঘরটা খালে পড়ছে। এটা এইভাবে বলা ঠিক হবে না। এবং একইভাবে এটাও ঠিক হবে না যে আপনি বাঙ্গরা বাজারের সাধারণ লোকদের বরাত দিয়ে বাঙ্গরা বাজারটাকে ধ্বংস করছে গাজীরহাটের লোকজন, এই কথা বলা ঠিক হবে। একজন সাধারণ ব্যবসায়ী সর্বোচ্চ তার দোকানটা কিংবা তার বাজারটা পর্যন্ত খবর রাখে। সে কিন্তু তার নবীনগরের টোটাল রাজনীতি, নবীনগর থেকে ইউনো অফিস থেকে কি হচ্ছে, এক্সিন অফিস থেকে কি হচ্ছে, এটা এক্সিনের দায়িত্ব না তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব, এই কথাগুলো কিন্তু বাঙ্গরা বাজারের 99% ব্যবসায়ী জানার এই কথা না, কারণ সে তার ব্যবসা নিয়ে আছেন। মূলত আপনি যদি গাজীরহাটটা ভাঙতে চান বাঙ্গরার সাথে, তাহলে কিন্তু আপনি একজন এক্সিএন কে আপনি দায়ী করতে পারবেন না। আপনি এখানে কুমিল্লাতে বসেন একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যিনি কুমিল্লা শাকতলা অফিসের 3 তলায় বসেন। আমরা কিন্তু ওই অফিসটাতেই কেউ গেছে কিনা আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি যখন গাজীরহাট এবং বাঙ্গরা সমান সমানে ভাঙাইতে চাইবেন কিংবা সমতা আনতে চাইবেন, আপনি কি কিন্তু যখন আপনার বাঙ্গরা বারবার অ্যাটাক হচ্ছে বাঙ্গরাতে, বাঙ্গরার কয়জন লোক আমি জানি না আদৌ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে গেছেন, যিনি এই এন্টার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুরের দায়িত্ব পালন করতেছেন, তার অফিসে কয়জন গেছেন যে আমারটা ভাঙছে নবীনগর এক্সিএন? আপনি কি জানেন যে একইভাবে গাজীরহাটও আছে সরকারি জায়গায়? এটা তো করেন না একবার কেউ। কিংবা আপনারা কোন সাংবাদিক আদৌ কি বলতে পারবেন যে তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে একবার ফোন দিয়েছেন যে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া কেন ভাঙে, কেন মুরাদনগর কেন ভাঙে না? এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে গাজীরহাট বাজারটা যখন 1986 সালে প্রতিষ্ঠা হয়, তখন ওই মিটিংটাতে আমি ছিলাম একজন কিশোর হিসেবে। এই আজকে যে সুমনের দাদার যে মাজারটা, এখানে একটা খালি জায়গা ছিল, এখানে বসে প্রথম মিটিংটা হয় মাহবুব ফকিরের নেতৃত্বে গাজীপুরের। তখন বলা হয়েছিল যে বাজারটার নাম কি হবে, যেহেতু বৈলগড় মৌজাতে রাজাবাড়ি এবং রাজাবাড়ির একটা অংশ এই বাজারের বড় অংশ। তখন সকল মেম্বার প্রস্তাব করছিল গাজীরহাটের বাজারটার নাম হবে রাজারহাট। তখন আমরা ছোট গ্রাম, আমাদের গ্রামটার পরে টিকে নাই। পরবর্তীতে মাহবুব ফকিরের এখানে একটা বিশাল মেশিন ছিল প্রায় 50 বা 60 বছর আগে থেকেই, এবং মাহবুব ফকিরের এই গাজীরহাট বাজারটার গোড়াপত্তন করছে বলা যায়। এই জন্য গাজীপুর এবং বড় গ্রাম এবং তার প্রতি শ্রদ্ধা রেখে বাজারটার নাম হয় গাজীপুরের সাথে মিলে গাজীরহাট, রাজারহাট আর হয় না। সুতরাং আমি সেই দিন থেকে গাজীরহাট সম্পর্কে জানি। ইমরুল একটু ছোট্ট করতে হবে, ইমরুল একটু ছোট্ট করতে হবে, আরো বেশ কিছু আলোচনা আছে। আমি যেহেতু আরেকটা বলি, এই গাজীরহাট বাজার যেদিন প্রতিষ্ঠা হয়, গাজীরহাট বাজারের আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম, যদিও শেয়ারটা পরবর্তীতে বিক্রি করে দেই। আমি দীর্ঘদিন এখানকার শেয়ার ছিলাম। তো আপনারা যে কথাটা বলেন যে বাঙ্গরা বাজারকে ধ্বংস করে গাজীরহাট তৈরি করতে হবে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, গাজীরহাট বাজারটা ভিতরে যদি আসেন, আপনি ভালো করে একটা মুদির দোকান নাই এখানে, এই টাইপের মুদির দোকান নাই। বাঙ্গরা বাজারটা ধ্বংস হলে বা গাজীরহাট একেবারে জমে যাবে, এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা। আমি মনে করি আজকে গাজীরহাট বাজারের দায়িত্বশীল কাউকে রাখার দরকার ছিল। তাহলে কেন গাজীরহাট ভাঙে না? প্রশ্নটা আসি, সরকারি জায়গা কি? আমরা তো মনে করছি গাজীরহাটের পক্ষে বা গাজীরহাটের প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর আলম ইমরুলই এনাফ,
দ্যাটস মানে একেবারেই আনাপ। এবং সেভাবে আমার ধারণা আপনি বক্তব্য রাখছেন। আমি এবং যেটি আপনি আমি বলছিলেন একটু আগে, না একটু আগে যেটি বলছিলেন যে টিটু যে কথাটা আপনাকে প্রশ্ন করছিল যে ওখানে যাওয়ার পর যে বলা হচ্ছে যে গাজীরহাটের একটি কোনো পক্ষ কিংবা কোনো একটা চক্র বাঙ্গুরা বাজারকে ধ্বংস করছে, সেটা কিন্তু আসলে স্থানীয় মানুষের অভিযোগ। এবং আপনি জানেন একজন সিনিয়র সাংবাদিক হিসেবে সাংবাদিকরা মানুষের কথাগুলি তুলে ধরে, আসলে সাংবাদিকদের কোনো কথা সেক্ষেত্রে থাকে না। তো সেটি হয়তো টিটু বলছিল যে গাজীরহাটের কোনো চক্র, কোনো পক্ষ, কোনো প্রতিনিধি হয়তোবা তাদের ব্যবসায়িক স্বার্থে আমার মনে হয় যে কি বলে তাদের একটা ইনভলভমেন্ট থাকতে পারে। যাই হোক, আমাদের সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমি পরের সেকেন্ড রাউন্ডে আপনার বাকি কথা শুনবো। আমরা অনেকক্ষণ বসাই রাখছি লিটন ভাইকে। লিটন ভাই আপনার একটু দাদা আমার যদি আপনি যদি আমারটা শুরুটা আমাকে তো শেষ করতে দিলেন না, আমি আপনার তো না, এত সময় দেওয়া যাবে না, প্লিজ এত সময় দেওয়া যাবে না। আপনি যে লম্বা করছেন, এত লম্বা করার সুযোগ নেই, কাহিনী শোনার সুযোগ সময় হবে না। আপনি খালের ব্যাপারে জানতে চাইছেন, আপনি এই ছোট্ট যে করে বলতে হবে ভাই, প্লিজ আমাকে প্লিজ ছোট্ট প্রথমে বলতে প্রশ্ন হবে। করে এলাকার মানুষ হিসেবে যে বাঙ্গুরা বাজারটা কি ভাঙবে কি ভাঙবে না, আমি এক বাক্যে জনগণের পক্ষে বলবো ভাঙা যাবে না। আবার আপনি যদি আমাকে সরকারের পক্ষ হয়ে বলতে বলেন যে ভাঙা যাবে কিনা, একটু আগে আমাদের শিক্ষাবিদ মহোদয় বলছিলেন যে যদি খালি জায়গা থাকে, যদি সরকারের অব্যবহৃত জায়গা থাকে, সেখানে যদি একটি মানুষ ব্যবসা করে তার পরিবার চলে, তাতে আপত্তি কোথায়? সেই পক্ষে কথার সাথে আমিও শতভাগ একমত। কিন্তু যখন দেখবেন যে রাস্তাটা তৈরি হতে গেলে কোনো একটা সাইড ভাঙতে হবে, তখন তো অবশ্যই ভাঙতে হবে। কিন্তু কেন বাঙ্গুরাটা শুধুমাত্র ভাঙা গড়ায় হচ্ছে? আপনি নিজেই বলেন, একটু আগে কাউসার বলছিল যে কিছু অর্থের লেনদেন হয় কিংবা দুইটি পক্ষ আছে। আপনি গাজীরহাট দেখাতে পারবেন যে দুইটি পক্ষ আছে? নিশ্চয় পক্ষ থাকলে একটা পক্ষ ধাক্কাইতো। আপনি দেখেন আপনার বাঙ্গুরায় দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ ধাক্কা, আরেকটা পক্ষ আরেক দিকে থাকে। সুতরাং আপনার এই ঘরের শত্রু বিভীষণ এই জায়গাটাতে আপনি আসেন, এইটাকে আপনাকে মেনে বাকি কথাগুলো আসেন। একদম, আমার মনে হয় একটা দারুণ পয়েন্ট আউট করেছে আমাদের এই জাহাঙ্গীর আলম ইমরুল, যে ঘরের শত্রু বিভীষণ, এবং যে কারণে বাঙ্গুরা বাজার বারবার ভাঙা হয়, বারবার আবার স্থাপনা নির্মিত হয়। এবং এটি যে সরকার যখন ক্ষমতায় আসে, যেটা আমি বারবার বলি, যে সেই সরকারের প্রতিনিধিরা সেখানে একটা বলিষ্ঠ ভূমিকা, বা যদি একটু মজা করে বলি, অবদান রাখে তারা। যাই হোক, আমি একটু মাহবুব লিটন ভাইয়ের কাছে আসবো, কিন্তু একটা ছোট্ট পাঠক বা দর্শকের একটা কমেন্ট পরে আপনাকে দিব। কিছুক্ষণ আগে সূচনা বক্তব্যে অভিজিৎ বণিক দারুণ ভাবে বলছিল যে বছর জুড়ে যে কোটি টাকার লেনদেন বা বাণিজ্য হয় বাজারকে কেন্দ্র করে, যেটি ইত্তেফাকের একজন রিপোর্টার রোহান গতকাল তার একটি মাল্টিমিডিয়া রিপোর্টিং এ তুলে ধরেছে। সেখানে কিন্তু অভিজিৎ বণিক সেই রিপোর্টটি সমালোচনা করে পরিষ্কার বলেছিল যে এই গল্পগুলো হচ্ছে মুখরোচক গল্প। আসলে এটি কোনো প্রমাণাদি কেউ দিতে পারবে না যে এখানে কোটি টাকার বাণিজ্য হয়। এটি অভিজিতের একদম যৌক্তিক ভাবে সে তুলে ধরেছিল যে মুখরোচক গল্পগুলো আসলে সাংবাদিকরা নানাভাবে বানিয়ে বানিয়ে তৈরি করে। এখানে একটি ছেলে যে ইত্তেফাকের রিপোর্টটি করেছে, আমি রিপোর্টটি তার মন্তব্যটা একটু পড়তে চাই এবং এখানে সবাইকে একটু দিতে চাই। রোহান ইত্তেফাকের মাল্টিমিডিয়াতে কাজ করে, সে লিখেছে তার একদম সুনির্দিষ্টভাবে। তিনি বলেছেন যে একটি দোকান বাঙ্গুরা বাজারের অগ্রিম বাবদ 1 থেকে 2 লক্ষ টাকা নেওয়া হয় এবং মাসিক ভাড়া 15 থেকে 20,000 টাকা রাখা হচ্ছে। তাহলে সরকারি জায়গায় দখল করে মোট 250টিরও বেশি দোকান নির্মাণ করে রেখেছেন বাঙ্গুরা বাজার এলাকার প্রভাবশালী চক্রটি, যাতে ওই প্রভাবশালী চক্র ঘরে বসেই বছর শেষে পকেটে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিচ্ছেন। এখন সরকারি কর্মকর্তা তারা তাদের জায়গা নিয়ন্ত্রণে আনতে উচ্ছেদ অভিযান চালাবেই, যা পূর্বেও হয়েছে। তবে প্রভাবশালী চক্রদের দাবি, এই উচ্ছেদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আসলে কি তা সত্য? রোহানের প্রশ্ন হচ্ছে, এই উচ্ছেদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মূলত প্রভাবশালী চক্ররা, যারা প্রতি মাসে 15-20 হাজার টাকা ভাড়া নিচ্ছেন কিংবা প্রতি দোকান থেকে 1 থেকে 2 লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে হাতিয়ে নিচ্ছেন। এটি হচ্ছে তার প্রশ্ন। কেননা উচ্ছেদে একেই তো কোনো দোকান, আবার পড়ছি, কেননা উচ্ছেদে একে তো দোকানটি সরিয়ে নিতে হচ্ছে, আবার তেমনি ভাবে মাসিক ভাড়াটুকু ওই প্রভাবশালী চক্রের হাতছাড়া হয়ে যাচ্ছে। যদি ব্যবসায়ীদের ভালোর জন্য উচ্ছেদ অভিযান প্রয়োজন হয়, তাহলে তাদের থেকে কেন অগ্রিম বাবদ 1 থেকে 2 লক্ষ টাকা নেওয়া হচ্ছে অ্যাডভান্স কিংবা প্রথম একটা স্যালামি হিসেবে, আর মাসিক ভাড়ায় কেন সেই চক্রটি 15 থেকে 20 হাজার টাকা করে
প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন। নিশ্চয়ই তার কাছে কোনো প্রমাণপত্র আছে, সেটি বাংলা বাজার কর্তৃপক্ষ এই বিষয়ে তার কাছে জিজ্ঞেস করলে সেটি খুঁজে পাবেন। এই বিষয়টি একটু যুক্ত করে বা এই বিষয়ে কোনো যদি বক্তব্য দিতে চান, এটি অবশ্য আমার ধারণা আমাদের এখানে যে প্রিন্সিপাল স্যার আছেন তিনি হয়তো ভালো বলতে পারবেন, কিংবা অরুণ পলাশ তিনি তো কথাই বলতে পারছেন না, কোনো শুনতে পাচ্ছেন না আমার কথা। তবুও যদি লিটন ভাই কিছু বলতে চান রুহানের এই বক্তব্য, তার মন্তব্য কিংবা তার রিপোর্টের উপর সামগ্রিক বিষয় নিয়ে যদি আপনারা অবজারভেশনটা বলেন যে বাঙ্গুরা বাজার আসলে উচ্ছেদ হলে জনগণের কতটা ক্ষতি হবে না লাভ হবে। মাহবুব লিটন। ধন্যবাদ গৌরাঙ্গ দেবনাথ অপুকে। আমি এতক্ষণ সকলের বক্তব্য শুনছিলাম, বিশেষ করে আমাদের জাহাঙ্গীর আলম, ইমরুল, অভিজিৎ এবং আমাদের একজন মুরব্বী অধ্যক্ষ মহোদয় এবং কাউসারের সবার বক্তব্যে কিন্তু মূল একটা বিষয়, আমি ওইদিকে যাব না, সবাই বক্তব্যটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে যে আসলে বাঙ্গুরা বাজারকে কি হচ্ছে, সেটাকে রিপিট বলার কোনো যুক্তিকতা নেই। তা আমি বলবো যে আপনি নিজেও বলেছেন যে আসলে এই বাঙ্গুরা বাজার একটা বৃহৎ প্রাচীন বাজার। এই বাজারকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র, ঘরোয়া ষড়যন্ত্র, বাহিরের ষড়যন্ত্র এদের ভিতরে আছে, এটা নিশ্চিত। একদম যার ওঠে তা কিছু হলো বটে। যে অভিযোগ করা হচ্ছে যে গাজীরহাটকে সাপোর্ট দেওয়ার জন্য তো বাঙ্গুরা বাজারের একটা অংশ, যারা হয়তো আমার দেখা যায় প্রত্যেকটি সেশনে কিন্তু পক্ষ বিপক্ষ থাকে বা একদম প্রতিপক্ষ থাকে, সেরকম হয়তো কাউকে প্রতিপক্ষকে দিয়ে বাঙ্গুরা বাজারকে ভাঙানোর একটা চেষ্টা উচিত কিন্তু আমরা শুনেছি, এবার কিন্তু আমরা শুনছি। আপনি জানেন যে এই বাঙ্গুরা বাজার কিন্তু বেশ অনেকবারই উচ্ছেদ করা হয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা জাতীয় পত্রিকাতে রিপোর্ট করেছি, আমার সমাকলে বিশাল রিপোর্ট এসেছে যে নোটিশ বাণিজ্য নিয়ে। এখানে সৌদের অধিদপ্তর সেখানে জড়িত, এখানে একটা মধ্যস্থতা ভুগিও সেখানে কাজ করেছে, এটা কিন্তু আমাদের কাছে ডকুমেন্টস আছে। আর রোহান যে রিপোর্টটা করেছে, আমি রিপোর্টটা পড়িনি, আপনার কাছ থেকে শুনলাম। আমি নিশ্চিত বলবো একজন সংবাদকর্মী, সে অবশ্যই সে তার ডকুমেন্টস হাতে নিয়ে সেই রিপোর্টটা করেছে এবং তার কাছে সে প্রমাণ নিয়ে সে রিপোর্টটা প্রকাশ করেছে। সেক্ষেত্রে সেখানে তো মধ্যস্থতাভোগী থাকতেই পারে এবং সেটা অবাঞ্ছিত কিছু নয়, সেটা যদি আমি ধরেও নিই, তারপর আমি বলবো যে বাঙ্গুরা বাজারটাকে এখন যে পরিস্থিতির মধ্যে আছেন, এখানে মূলত হচ্ছে বিষয়টা যানজট। আমাদের এই বাঙ্গুরা বাজারের কারণে বিশাল ধরনের যানজট সৃষ্টি হতো, এখানে জনদুর্ভোগ চরমে আকার ধারণ করতো। শুধু যানজট নয়, এখানে শুধু যানজট শুধু বাঙ্গুরা বাজার নয়, এখানে যদি আমি নবীনগর থেকে যদি আপনার যে আমাদের নবীনগরের সীমাবদ্ধতা যদি ব্রাহ্মণবাড়িয়ার সীমাবদ্ধ বাঙ্গুরা ধরি, তাহলে নবীনগর থেকে বাঙ্গুরা পর্যন্ত সবুজের কিন্তু পুরো জায়গাটা কিন্তু রাস্তার পাশে সবুজের জায়গা। এখানে কিন্তু বড়দিন থেকে আরম্ভ করে তারপরে ইভেন্টপুর আরম্ভ করে বিভিন্ন কিন্তু বাজার রয়েছে। তারাও কিন্তু আসলে যদি একদিনের কথা মতো আপনারা টিটো এবং যারা বক্তব্য বলেছিলেন যে একদিন বলছিল যে কুমিল্লার আমার হাত না, আমার ব্রাহ্মণবাড়ি পর্যন্ত, তাহলে আমি আপনার মাধ্যমে আমি আজকে টক শোতে ব্রাহ্মণবাড়ি এক্সচেঞ্জকে আহ্বান জানাবো যে আপনারা যদি সরকারি জায়গা, অবশ্যই এটা অবৈধ, সরকারি জায়গার ভিতরে অবৈধভাবে ব্যবসা করবে কেন, এটা যেমন আমরাও চাই না, সরকারও সেটা চাচ্ছে না, অবৈধ স্থাপনা সেখানে থাকবেন, তাহলে নবীনগর থেকে বাঙ্গুরা পর্যন্ত আপনার এরিয়া পর্যন্ত সেটা আপনি পুরোটাই কিন্তু আপনি উচ্ছেদ করে সেখানে আপনার ডাবল লেনের রাস্তা করেন, আমাদের কোনো আপত্তি নেই। সেটা একটা এটা হওয়া প্রয়োজন, কারণ আমাদের রাস্তা প্রশস্ত হওয়ার প্রয়োজন। আমি এই বিষয়ে একটা ধন্যবাদ জানাই, তিনি এই রাস্তা প্রশস্তকরণের পদক্ষেপ হাতে নিয়েছেন, এটা অবশ্যই প্রয়োজন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই বাঙ্গুরা বাজারকে কেন বলাতন, কেন বাঙ্গুরা, কেন ইব্রাহিমপুর, এগুলি বাজারকে কেন মানে টার্গেট করা হচ্ছে না, শুধু কোনো বারবার কেন বাঙ্গুরা বাজারকে টার্গেট করা? নিশ্চয়ই সেখানে ভিতরে কোনো একটা স্বার্থ, বিশাল একটা গোষ্ঠী, সেখানে একটা স্বার্থ আছে, এটাকে বাংলার ব্যাপারে, বাণিজ্যের ব্যাপারে সবকিছু মিলিয়ে কিন্তু সেখানে গাজীরহাট বাজারকে উত্তর ইয়া করার বিষয় কিন্তু সেখানে সম্পৃক্ত। কাজী আমি বলবো সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে নবীনগর থেকে এবং টোটাল কোম্পানিগঞ্জ পর্যন্ত, সেখানে মুরাদনগর পর্যন্ত যে সমস্ত রাস্তাগুলো আছে সেটা অবশ্যই জনস্বার্থে সেটা প্রয়োজন। যতদিন পর্যন্ত গভর্নমেন্ট এই পদক্ষেপগুলো না নিচ্ছে তখন পর্যন্ত আমি বলবো যতটুকু যারা গরিব মানুষ আছেন, যারা অসহায় মানুষ আছেন, যারা হয়তো ফুটপাতে বসে ব্যবসা করেন, তাদের জীবিকা নির্ভর করেন, কারণ সরকারকে, জনগণিত সরকার, তাই না, জনগণিত রাষ্ট্রের মালিক, তাই না, জনগণ যারা এখানে ব্যবসা করতেছে তারাই তো জনগণ, তারা কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, কাজে জনগণের সম্পদে কিন্তু জনগণ ব্যবহার করতেছে। আবার সরকারের প্রয়োজনে জনস্বার্থে কিন্তু রাস্তায় এই জায়গাগুলো ব্যবহৃত হবে, সেখানে কিন্তু কারো কিন্তু দ্বিমত থাকার কোনো সুযোগ নাই এবং দ্বিমত থাকা উচিত না, দ্বিমত থাকবেও না। প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে কি বলবো যে আর্থিক লেনদেন বা ব্যবসায়িক যে স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্ব, যে সরকার সেই সরকারই
এই বাঙ্গুরা বাজারটাকে নিয়ন্ত্রণ করে। নিশ্চয়ই সেখানে কিছু মধু আছে, সে মধু আহরণের জন্য কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তবে সর্বশেষভাবে আমি যেটা বলবো যে এখন যে উদ্যোগটা নেওয়া হয়েছে বাঙ্গুরা বাজারে, আমি বাঙ্গুরা বাজারের বর্তমান যিনি সভাপতি আছেন শামীম মহোদয় এবং তার যে টিম, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। ওই দিন আমরা গিয়েছিলাম রিভারভিউর রাজীবের একটা দাওয়াতে, আপনিও ছিলেন সেখানে, কেউ ছিলেন। তো আমরা সেখানে দেখেছি কত সুন্দর করে তারা রাস্তার দুই পাশে প্রায় 37-37 জায়গা তারা প্রশস্তকরণ করে সেখানে যানজট মুক্ত করার জন্য চেষ্টা করছে। অবশ্যই সেই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ এবং সেই উদ্যোগকে আমরা একজন সংবাদকর্মী হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে সেটা আমরা স্বাগত জানাই এবং সেটা যানজট মুক্ত করার ক্ষেত্রে এই কমিটির যথেষ্ট ভূমিকা রাখছে। আমি আশা করব বা আমি বলবো যে অন্ততপক্ষে যে এই যে যানজট মুক্ত করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আপাতত অন্ততপক্ষে ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারে সুন্দর মতন। এবং আমি আরেকটা বিষয় আমি ধন্যবাদ জানাই বাঙ্গুরা বাজার কমিটিকে, যে তারা যারা এই রাস্তার দুই পাশে যে ফুটপাথ গুলো ছিল তাদেরকে যে পুনর্বাসন করেছে, তারা যে এই বাঙ্গুরা বাজারের একদম পশ্চিম পাশে একটা খালি জায়গার মধ্যে বা এখানে মার্কেটের সামনে যে তারা তাদেরকে পুনঃস্থাপন করেছে, এটা আসলে খুবই ভালো উদ্যোগ এবং সেটা আসলে গরিব মানুষরা সেখানে তারা তো যাবে কোথায়, তারা তো ব্যবসা করে খেতে হবে। এই যে পুনর্বাসন করে রাস্তাটাকে তারা প্রশস্তকরণ করার জন্য হাত দিয়েছে, সেটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং সেই উদ্যোগ আমি মনে করি যে সরকারি কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত আমাদের নবীনগর থেকে আপ টু কোম্পানিগঞ্জ পর্যন্ত বা আমাদের বাঙ্গুরা পর্যন্ত, আমাদের বাঙ্গুরার অধীনস্থ পুরো রাস্তা যদি সংস্কারের কাজ হাত না দেওয়া হয়, ততদিন পর্যন্ত অন্ততপক্ষে ব্যবসায়ীরা অন্ততপক্ষে এই বাঙ্গুরা বাজার কিনে যেতে আর রাজনীতি করা না হয় এবং এই বাঙ্গুরা বাজারকে অন্ততপক্ষে যারা অসহায় মানুষ আছেন তারা অন্ততপক্ষে ব্যবসা বাণিজ্য করে চলতে পারে, সেই দিকটা বিবেচনা রাখার জন্য আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো। অবশ্যই আমরা বাঙ্গুরা বাজারে কোনো অবৈধ স্থাপনা আমরা চাই না, অবৈধ স্থাপনা থাকবে না, কিন্তু সরকার জনগণের জন্য তো, জনগণের সুবিধার জন্য তো কিন্তু আসলে সরকার কাজ করে। কাজে এই বিষয়টা কিন্তু এমপি মহোদয় সহ আমরা সকলে এই বিষয়টার দিকে আমরা নজর রাখবো। তদন্তপক্ষে নবীনগরের বাঙ্গুরা বাজার আর ক্ষতিগ্রস্ত না হয়, তারা অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এইভাবে পা দুয়ার ভাঙা হয়েছে, উত্তোলন করা হয়েছে। এখানে আরেকটা জিনিস বলবো, যেখানে যে সমস্ত সরকারি কর্মকর্তারা যোগসাজশ আসে তাদেরকে অন্ততপক্ষে এমপি সাহেবের কাছে আমি আবেদন রাখবো, তদন্তপূর্বক তাদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয়। কারণ এখানে এরকম ভাবে চলতে থাকলে কিন্তু আসলে বাঙ্গুরা বাজারটা বলবো আপনি টেকানো যাবে না। কাজে আমি বলবো যে বাঙ্গুরা বাজার আপাতত যে পর্যায়ে আছে, বর্তমানে যে যানজটটা মুক্ত করা হয়েছে, এই অবস্থানের মধ্যে থেকেই কিন্তু আসলে বাজারটা চলাচল করা হোক। তারপর যখন প্রয়োজনের সরকার রাস্তা 4 লেন করেন বা 3 লেন বা 4 লেন যাই করা হয়, যেইভাবে প্রস্তুত করা হয়, তখন হয়তো সেখানে আমরা ছেড়ে দিতে বাধ্য হবে। আমি আপনার এই বক্তব্যের মাঝে জানি না আমি কতটুকু বলতে পেরেছি, তবে আমি আবারও আপনার মাধ্যমে আহ্বান জানাবো যে শুধু বাঙ্গুরা বাজারকে টার্গেট নয়, যদি যানজট মুক্ত করার জন্য নবীনগর থেকে আরম্ভ করে কোম্পানিগঞ্জ পর্যন্ত যে সকল রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা আছে সেটাও কিন্তু উচ্ছেদ করে পুরো রাস্তাকে আমরা প্রশস্তকরণ করা হয়। ধন্যবাদ আপনার। আনমিউট অনেক ধন্যবাদ। আমি নিজে মিউট ছিলাম। আমি বলছিলাম যে আমরা এবার 2 মিনিট করে টিটুর একটু সবাইকে একটু মানে রিকোয়েস্ট করবো আর কি, আমি প্রতিদিনই বলি, প্রতিবারই বলি, আপনারা একটু মিউট থাকেন প্লিজ। এই যে সমস্যা, মিউটটা মানে কেন ছেড়ে দেন আপনারা? মিউটটা ছেড়ে দিলেই সমস্যা হয়, কথা বোঝা যায় না। সবাই একটু মিউট থাকবেন, আপনি যখন কথা বলবেন তখন নিশ্চয়ই আনমিউট হবেন। আমরা একটু শাহিন রাজা টিটুর কাছে আবার আসতে চাই। 2 মিনিটের মধ্যে অবশ্যই বক্তব্য শেষ করবেন, আমরা সবার বক্তব্যটা একটু শুনতে চাই। আর টিটু, আপনি 2 মিনিটের মধ্যে আপনার ক্লাবের একজন অর্থ সম্পাদক, আপনার এই ক্লাবের যে টাকা পয়সা যার কাছে থাকে আর কি, আমি দেখেছি, আমি এটা পড়বো। আচ্ছা, আমি এটা পড়ে দিয়ে দিই। সেটা হচ্ছে তিনি লিখেছেন শ্যামাপ্রসাদ, দুঃখিত, শ্যামল বর্মন শিমুল। তিনি লিখেছেন বাঙ্গুরা বাজারের উচ্ছেদ ঠেকানোর জন্য একজন বাঙ্গুরার প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, যিনি নবীনগরের কিছু সাংবাদিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন কোনোভাবে এই ভাঙন
রোধ করতে পারেন, সেই বিষয়টি নিয়ে যদি আমাদের রিপোর্টার্স ক্লাবের সভাপতি কিছু বলেন প্লিজ। ধন্যবাদ দাদা। আমি আপনি আসলে এখানে পুরোটা পড়েন নাই। শ্যামল লিখেছেন, বাঙ্গরা বাজারের উচ্ছেদ ঠেকানোর জন্য একজন প্রতাপশালী ব্যক্তি নবীনগরের কিছু সাংবাদিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন সেই বাঙ্গন রোধ করতে পারেন। সে বিষয়টি নিয়ে যদি একটু আপনারা কথা বলেন। আমি এখানে সবটাই বলছি পুরোপুরি আপনার জায়গাতে। আমি আপনার নামটা বললাম যেহেতু আপনার ক্লাবের সম্মানিত তিনি সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক এবং অর্থ সম্পাদক আপনাদের ক্লাবের, এই কারণে আমি আপনার নামটাই ঘোষণা করেছি আর কি। এটা যদিও এটা আসলে আপনারা মানে প্যানেলের সবাই কি বলেছেন, এটা লিটন ভাই আসলে ক্লিয়ার করেছে। এখন একজন মানুষ কি বলল, আর যদি আমাদেরকে বাঙ্গরা বাজার একটা সরকারি জায়গায় অবস্থিত, আমি আমার বক্তব্য বলেছি, আমরা বাঙ্গরা বাজার কিংবা ইব্রাহিমপুর বাজার কিংবা গাজীরহাট বাজার কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা নির্দিষ্ট বাজারের বিরুদ্ধেও নই, নির্দিষ্ট ব্যক্তি কিংবা নির্দিষ্ট বাজারের পক্ষেও নই। আমাদের কথা হলো আইন যদি প্রয়োগ হয়, এই বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, যেটার জন্য বৈষম্য বিরোধী, এই আইনের এবং এই উচ্ছেদের ক্ষেত্রে এবং এই ভাঙ্গা করার ক্ষেত্রে যেন কোনো প্রকার বৈষম্যর সৃষ্টি না হয়, সেটি আমি সুস্পষ্ট দাবি করেছি। আপনাকে এখানে আরেকটা কথা বলি, একটু আগে বাঙ্গরা বাজারে আরেকজন একটা কমেন্টস করেছে যে গাজীরহাট বাজারের রাস্তার পশ্চিম পাশে কোনো অবৈধ স্থাপনা নাই। ওনার কথায় স্বীকারোক্তি অনুযায়ী পূর্ব পাশে তাহলে অবৈধ স্থাপনা আছে। উনি একটা পাশ উল্লেখ করেছেন যে পশ্চিম পাশে কোনো নাই, তাইলে পূর্ব পাশে যদি থেকে থাকে অবৈধ তো অবৈধই, সেটা বাঙ্গরা হোক, গাজীরহাট হোক, সব জায়গায় হোক। আমার সর্বশেষ কথা হলো, এসব বিষয়ে সাংবাদিকরা কখনোই চেষ্টা চালিয়ে বাজার ভাঙতেও পারে না, সাংবাদিকরা চেষ্টা চালিয়ে বাজার রক্ষা করতেও পারে না। একজন সাংবাদিকের কাজ হলো নিউজ করা। নিউজ করার পরিপ্রেক্ষিতে যদি প্রশাসন কোনো ব্যবস্থা নেই, সেটা প্রশাসনের বিষয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। এসব কথা যারা বলে, তাদের আসলে সাংবাদিকতার নলেজ কতটুকু আছে সেটা নিয়ে আমার বলতে হয়। সাংবাদিকতার আগে ইথিক্স শিখতে হবে। সেজন্য লিটন ভাই এবং আপনারা বরাবর যেটা বলেন যে সাংবাদিকদের ট্রেনিং করানো প্রয়োজন, আসলে এখন ট্রেনিং করানোটা খুব জরুরি হয়ে গেছে। সে যা যতটুকু বুঝেছে সে ততটুকু লিখেছে দাদা, এটা নিয়ে কোনো আমার মন্তব্য না, এটা তার ব্যাপার। এখন একজন কি বললো না বললো এটাতে আমি এক্সাইটেড হতে পারবো না। আমি যেটা বিষয়ের উপর আলোচনা করতেছি, আমি সেই বিষয়টুকু আপনাকে স্পষ্ট করলাম। আমাদের কথায় যে যেটা হলো, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফল যেন বাঙ্গরাবাসী এবং গাজীরহাটবাসী সহ নবীনগর টু কোম্পানিগঞ্জ বাজারের প্রত্যেকটা বাজার বৈষম্য বিরোধী আন্দোলনের যেন ফসল পাই, সেটাই আমি দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। 2 মিনিটে যদি আমাদের অভিজিৎ বণিক যদি কোনো যুক্ত করতে চান, এই বাঙ্গরা বাজার উচ্ছেদ কি হবে কি হবে না, বাঙ্গরা বাজার রক্ষা হবে কি হবে না, সর্বশেষ 5, 6, 7 জন আলোচনা করেছেন, তাদের আলোচনার ভিত্তিতে আপনার কিছু যোগ করা আছে কিনা অভিজিৎ? ধন্যবাদ দাদা। প্রথম কথা হলো, আপনাদের সবার কথাই আমি শুনলাম মনোযোগ সহকারে, কিন্তু আপনারা অনেকেই দেখলাম যে খুব আবেগপ্রবণ ভাবে কথা বলছেন। এখানে আবেগের মূল্য নাই। এখানে বারবারই আমরা বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, বর্তমান বাজার কমিটি নানান উদ্যোগ গ্রহণ করেছেন, তারা যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন, তারা বিভিন্ন উচ্ছেদ অভিযান করেছেন। তাহলে বাঙ্গরা বাজারটা ভাঙবে কেন? এটা তো ভাঙা ঠিক না, ভাঙা উচিত না, এটা আমরা বলছি। এটি আমরা মানবিক দিক থেকে চিন্তা করলে এটি একদম শতভাগ সত্য যে বাঙ্গরা বাজার কমিটি এখন নানান উদ্যোগ গ্রহণ করেছেন, এখন যানজট কিছুটা কমে এসছে, তাহলে তো এটা না ভাঙলেও পারে। এটি আমরা এমনি মানবিকতার কারণে এটা বলতে পারি। কিন্তু আপনি প্রথমত আপনি আইনগত দিকটি আগে দেখতে হবে। আইনগত দিকটি হলো, আপনি যেহেতু এটির একটি নোটিশ হয়েছে, নোটিশ জারি হয়েছে এবং নোটিশটি কার্যকর করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে জেলা প্রশাসনে আবেদন করেছে। আমি আপনাদের সাথে কথা বলার মাঝখানেই আমি জেলা প্রশাসনের মাধ্যমে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। একটু আমি
আমি কথা বলার চেষ্টা করেছি। সেখান থেকে আমি যেই বার্তাটি পেলাম, সেই বার্তাটি আপনাদেরকে আমি জানাতে চাই। সেটি হলো বাঙ্গুরা বাজারে ভাঙার জন্য রোস্টেন হাইওয়ে যেই প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনায় জেলা প্রশাসন ইতিমধ্যে ভাঙার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে তারা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন থেকে আপনি নিজেও কালকে খবর নিয়ে জানতে পারবেন, জেলা প্রশাসন থেকে আহ, ইতিমধ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথেও তাদের আলাপ হয়েছে। তারা তাদেরকে কি পরিমাণ পুলিশ দিতে পারবেন, এমনকি প্রশাসনিকভাবে ম্যাজিস্ট্রেট তারা নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছেন। আহ, তার মানে বোঝা গেল ভাঙড়া বাজার ভাঙার জন্য যত ধরনের প্রস্তুতি আছে প্রশাসন কিন্তু নিয়ে ফেলেছে। তো প্রশাসন নিয়ে ফেলেছে এবং আমি একটু আগে 9:30টার সময়, আমি যদি টাইমটি ঠিক বলে থাকি, রোস্টেন হাইওয়ে সড়ক জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে আমি কথা বলেছি। সম্ভবত আমি কথা বলার পর আপনি কথা বলেছেন। তো ঠিক আইনগতভাবে তারা এটি থামানোর কোনো সুযোগ নাই। তিনি বলছেন যেহেতু এই বাঙ্গুরা বাজার নিয়ে নানান গল্প, নানান কিছু এবং বিশেষ করে যানজটের বক্তব্য আছে এবং রাস্তা সম্প্রসারণের জন্য মাননীয় এমপি মহোদয়ও ডিউ লেটার দিয়েছেন। সুতরাং তারা এটি ভাঙবেন এবং এটি আগামী 24 তারিখ পর্যন্ত তারা যেহেতু আহ, আপনার অডিটের কাজে ব্যস্ত থাকবেন, এই কারণে তারা 24 তারিখের পর হয়তো উদ্যোগ গ্রহণ করবেন। তো তিনি, আমি তাকে বারবারই বলার চেষ্টা করেছি, তাহলে কি বর্তমান বাজার কমিটির উদ্যোগ ভেস্তে যাবে? তাহলে কি বর্তমান বাজার কমিটির এই নানান কর্মসূচি বা তাদের যেই শুভ উদ্যোগ এর কোনো কাজে আসবে না? তো তার বক্তব্য হলো, উনি আমাকে স্পষ্ট বলেছেন, আপনিও কথা বলে দেখতে পারেন, তিনি আমাকে স্পষ্ট বলেছেন, দেখুন আহ, তারা যেভাবে এই তাদের মন গড়া মতো করে দোকান সরিয়ে নিয়েছে কিংবা মন গড়া গতভাবে দোকানগুলো উচ্ছেদ উচ্ছেদ করেছে, এগুলো আইন সিদ্ধ নয় এবং আইনগতভাবে এটি বৈধতা নাই। আর এটি তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড কোনোভাবেই রোস্টেন হাইওয়ে সমর্থন করে না। সুতরাং রোস্টেন হাইওয়ে এই দোকানগুলো আজকে হোক, কয়েকদিন পরে হোক কিংবা আগামী মাসের শুরুতে হোক, তারা এই দোকানগুলো ভাঙার উদ্যোগ নেবেন এবং এটি তিনি শতভাগ নিশ্চিত করেছেন। এখানে আমার একটি অনুরোধ থাকবে, যেহেতু আমি আপনাকে একটা প্রশ্ন করি অভিজিৎ, আমি 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 আপনাকে একটা প্রশ্ন করি। এই যে আপনি কি ব্যাপার, নয়েজ হচ্ছে কেন আবার? কি কেউ অভিজিৎ একটু মিউট থাকেন, আমি প্রশ্নটা করার পর আপনি মিউটটা ছেড়ে দিবেন। আপনি যখন, হ্যাঁ ওকে, আপনাকে আপনি যখন মানে আপনি তো তুতা পাখির মতো বলে যাচ্ছেন, আপনার সঙ্গে এই প্রশ্ন এই উত্তর আপনার অ্যাকশন দিয়েছে। অ্যাকশন বলেছেন 24 তারিখের পরে তিনি সেটি জেলা প্রশাসনের কাছ থেকে ম্যাজিস্ট্রেট চেয়েছেন এবং সেটি তিনি ভাঙবেন। মানে আপনার কথায় মনে হচ্ছে যে এটা জাস্ট খালি ভাঙার এখন অপেক্ষা বাকি আছে, আইনগত দিকটা আপনি যেটা বলছেন। আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি তো ওই এলাকার একজন সচেতন নাগরিক, বিশেষ করে আপনার বাড়ি ওই এলাকায় আপনার বহু আত্মীয় স্বজনরা এই বাজারের যেখানে পশ্চিম অংশে দোকানপাট রয়েছে, যেটুকু আমি জানি, আমার খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনার আত্মীয় স্বজন বলতে আপনার ঘরের লোকরা সেখানে আছে। তো আপনি তো সাংবাদিকতার বাইরেও আপনি একজন সচেতন নাগরিক, আপনি কোনোকে বলতে পারলেন না যে ভাই আপনি যেটা ভাঙবেন ভালো কথা, এখন যে রাস্তা প্রশস্ত করছেন, মানে আপনি জানি না সরজমিনে দীর্ঘদিন হয়তো সেখানে যান না, আপনি দেখবেন যে পশ্চিম পাশে যে খালের উপর যে 1-1.5 দোকান, যেগুলি আপনার ওই যে আরসিসি পিলার দিয়ে তৈরি করা হয়েছে, 4 থেকে 5 বার ভাঙা হয়েছে। টাকা দিলে ভাঙে, আবার টাকা দিলে স্থাপনা তৈরি হয়, হয়তো আবার ভাঙবে। যারা টাকা নিবে তারা আবার টাকা দিয়ে আবার এগুলি স্থাপনা তৈরি করবে 6 মাস পর। আপনি একটি প্রশ্ন করতে পারতেন দেখছেন কি যে ভাই আপনি যে রাস্তাটা প্রশস্ত করছেন পূর্ব দিকে 7 ফিট, কিন্তু পশ্চিম দিকে তো 7 ফিট প্রশস্ত করার সুযোগ নাই, কারণ রাস্তার পাশে মোটামুটি 1 হাত উঁচা করে, আজকেও দেখে আসছে 1 হাত উঁচা করে একটা মানে ওয়ালের মতো নির্মাণ করা হয়েছে। তো সেখানে তো আর 7 ফিট বাড়ানোর সুযোগ নাই। যদি না এটা 4 লেনের যে প্রকল্প, যদি সরকার এখানে হাতে না নেয়, ধরেন 4 লেন সড়ক হবে, তখন তো এটা 1 হাত কেন 2 হাত উঁচা থাকলেও ওইদিকে এটা বাড়বে, আবার বাজারের দিকেও এটা বাড়বে 4 লেন হলে। কিন্তু 4 লেন না হলে 7 ফিট পূর্ব দিকে যেহেতু এখন বাড়ানো হচ্ছে, এখন আপনি কিভাবে ওই দোকানগুলি তো আপনি ভাঙবেন টাকা খাওয়ার জন্য, আপনি টাকার দরকার হয়েছে সেই কারণে, আলে তো ভাঙার কোনো প্রয়োজন দেখি না। সরজমিনে যদি কোনো লোক সেখানে যায় বাজারটিতে, কারণ বাজারের পশ্চিম পাশে মূল সড়কের পাশে 1 ফিট উঁচা করে আপনার রাস্তা করা হয়েছে। এর সঙ্গে এখন দোকানগুলির সামনে আবার কিছু ফল ফ্রুটসের দোকান, তারা বসে ব্যবসা বাণিজ্য করছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাহলে এই বিজনেস, এই দোকানগুলি যদি ভাঙা হয়, মানে 1-1.5 যে দোকান ভাঙা হয়, সেই দোকানগুলি ভাঙার পর রাস্তা তো সেখানে প্রশস্ত করার কোনো সুযোগই নেই। যতটা আপনার
পূর্ব দিকে হচ্ছে, পশ্চিম দিকে সুযোগ নেই, কিন্তু তারা অলরেডি সেটা বাধাগ্রস্ত করেছে তারা নিজেরাই। তাহলে এটা ভাঙবে শুধুমাত্র ওই যে একটা খেলা চলছে, কে যেন লিখছে যে বছর জুড়ে কোটি টাকার বাণিজ্য হয়, ভাঙলেই টাকা আবার গড়লেও টাকা। এই প্রশ্নটা আপনার করলে আমার মনে ভালো হতো যে ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা ভাঙেনও টাকার বিনিময়ে আবার গড়েনও টাকার বিনিময়ে। এটা করলে আমার মনে হয় একটা প্রশ্ন পেয়ে যেতেন আর কি। হ্যাঁ, কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, দাদা আপনি প্রথমত এখানে একটা শব্দ বলেছেন তোতা পাখির মতো। আসলে তোতা পাখির মতো না। আমি কথা বলেছি আইনগত ভিত্তিটা চিন্তা করে। আপনি কথা বলেছেন, আমিও কথা বলেছি। আপনি আপনি তো মানে এমন ভাবে বলছেন, যে হয়তো কালকে ভেঙে ফেলবে, মানে আপনি একটা ভীতি সঞ্চার করছেন, হয়তো কালকে ভেঙে ফেলবে। কিন্তু আমি বলছি যে আপনার একটা প্রশ্ন করা দরকার ছিল ওই এলাকার সচেতন নাগরিক হিসেবে, যে ভাই আপনি যেটা ভাঙবেন। আপনি সাংবাদিক হিসাবে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি 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 আমার থেকে অনেক সিনিয়র। আপনার থেকে আমি অনেক কিছু শিখি। আপনার থেকে আমি অনেক কিছু আপনাকে আমি ফলো করি। কিন্তু আপনি আমাকে বলছেন তোতা পাখির মতো। আমি প্রথমত আমি ওনার কাছে জানতে চেয়েছি যে দেখেন এখানে দোকানপাট, এখানে যে বর্তমান বাজার কমিটি তারা নানান উদ্যোগ গ্রহণ করেছে। তারা অনেক শুভ উদ্যোগ করার পরে অনেক দোকানদার ভিতরে চলে গিয়েছে। তারা অনেক ফুটপাত উচ্ছেদ করেছে। তো এখন যারা এখন অনেক ভিতরে গিয়েছে, যেসব দোকানদার এখন আবার নতুন করে ওই তাদের জায়গাতে এই স্থাপনাগুলো করতে হবে। এখন যদি আপনারা ভেঙে ফেলেন তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। আসলে আপনাদের মূল মেসেজটা কি? তিনি আমাকে মূল মেসেজটা যেটা জানিয়েছেন সেই বিষয়টাকে আপনি তোতাবাগি বলছেন। সেই মেসেজটি শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। তিনি আমাকে বলেছেন দেখেন আমি আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই। সেটি আমি ওনার বক্তব্য বলেছি, সেখানে আমার বক্তব্য না। এখানে দেখেন এইখানে বাজারগুলো যদি ভাঙে ক্ষতিগ্রস্ত হবে আমার গ্রামের লাউলপতিপুরের লোকেরা, আমার এই দিলীপপুরের লোকেরা, আমার বাংলা গ্রামের লোকেরা, আমার এলাকায় হবে। আমি কখনোই সেই জন্যই তো আমি আপনাকে বলেছি এই প্রশ্নটা আপনি করা দরকার ছিল, যে আপনি পশ্চিম পাশের যে দোকানগুলি আপনি ভাঙতে চাচ্ছেন, এই ভাঙা তো আপনি এখানে তো রাস্তা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফোর আপনার রাস্তা। আমি ওনাকে প্রশ্ন করেছি যে এই রাস্তা তো যেটা আপনারা ভাঙার উদ্যোগ কথা বলছেন বা যেগুলো আপনারা নোটিশ দিয়েছেন, নোটিশ অনুযায়ী আপনারা এখন শুধু এগুলো ভাঙার উদ্যোগ দিচ্ছেন মূলত। এখন তো তারা অলরেডি এই বাজার কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে, তাহলে আপনারা কেন এটাতে ভাঙতে যাবেন? এটা তো ক্ষতিগ্রস্ত হবে। উনি আমাকে স্পষ্ট বারবার, আমি যতবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, উনি আমাকে বলেছেন দেখেন এটা আইনগত প্রসেস। এই আইনগত প্রসেস আমার জায়গায় অন্য কোনো ব্যক্তি থাকলেও তিনিও এই প্রসেস ফলো করতেন। সেই প্রসেস ফলো করতে হয়তো বা 15 দিন 1 মাস 2 মাস সময় লাগবে, কিন্তু এই তার মানে হচ্ছে ওই যে আমাদের এক্সচেঞ্জ সাহেব, এটা ভাঙার পরে সম্ভবত রাস্তাটা 4 লেন হচ্ছে, এবং এটা আমরা আশা করি যে 4 লেন হয়ে গেলে আমাদের মোটামুটি নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে রাস্তায় আর যানজট সৃষ্টি হবে না। এবং আমরা এটা এবার একটু দেখতে চাই, যে 4 বার না 5 বার হয়ে গেছে, তো বারবার ভাঙছে, বারবার ঘটছে। আমরা আশা করবো এক্সচেঞ্জ সাহেব এবার এটা ভাঙার পর আর গড়ার কোনো সুযোগ থাকবে না। এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা আমার মনে হয় বিষয়গুলো একটু মাথায় নিয়ে এবার ভাঙার পরে যেহেতু আর সুযোগ হবে না, কোনোভাবেই সুযোগ থাকবে না, আমরা অপেক্ষা করি 24 তারিখের পরে। হয়তো আপনার কাছে যে তথ্য আছে 24 তারিখের পরে ভাঙছে, আমি মনে করি যে পরবর্তীতে যারা 24 তারিখের পরে ভাঙছে বিষয়টা তেমন না। 24 তারিখ পর্যন্ত তারা নানান কাজে অডিটের কাজে ব্যস্ত থাকবেন, তারপরে তারা তাদের উদ্যোগ অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এখন কবে ভাঙবেন কি করবেন এই বিষয়টাকে তারা বলতে পারবেন। আমি শুধু তার কাছে কথা বলে তার যে প্রকৃত বক্তব্য সেটি আপনাদের কাছে তুলে ধরেছি। এতে করে আশা করি ব্যবসায়ীরা এর সুফল পাবে এবং তারা নানান উদ্যোগ গ্রহণ করতে পারবে, এমনকি এমপি মহোদয়ের কাছেও যেতে পারবে। আমার মনে হয় এইটুকুতে থাকি আমরা, যে অন্তত ব্যবসায়ীরা আপনি যে কথাগুলো বলছেন তারা এগুলি আমলে নেবে, এবং যেহেতু মানে 24 তারিখের পরে ভাঙার একটা উদ্যোগ নেবে এক্সচেঞ্জ মানে আমাদের সড়ক জনপথ বিভাগ, তাহলে তারা হয়তো আগে থেকে কোথায় যাবে কোথায়, কারণ এবার তো আমার মনে হয় ভাঙার পরে আর করার সুযোগ থাকবে না, যেহেতু 4 বার 5 বার এই ভাঙা করার খেলাটা হয়েছে। এবং স্থানীয়ভাবে যেটি রোহান বারবার বলছে যে বছর শেষে কোটি টাকার এখানে বাণিজ্য হয়, 1-2 লাখ টাকা করে প্রতিটা দোকান থেকে মানে সেলামি নেওয়া হয়, এবং 15-20 হাজার টাকা করে 150 দোকান থেকে ও বলছে ঘরে বসে টাকা পাওয়া যায়। তো এত চমৎকার সুযোগগুলি তারা হাতছাড়া করবে, এটা মনে হয় না আর কোনো সুযোগ আছে। আমরা একটু ছোট্ট করে কাউসার, ছোট্ট করে যদি ভাই 2 মিনিটের মধ্যে শেষ করো, যে জায়গা তো ভাঙা হচ্ছে মোটামুটি নিশ্চিত, অভিজিৎ যে মেসেজ দিয়েছে, আসলে ব্যবসায়ীদের মানে আসলে কোথায় যাবে তারা? তোমার কাছে কোনো অল্টারনেটিভ আর কোনো ওয়ে আছে কিনা?
যেটি বলা হচ্ছিল যে বাজারের পশ্চিম পাশে একটু যদি কোনো সুযোগ বা কোনো টিপস থাকে। দাদা, আমাকে আবারও কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওই সময় আমি একটু নেটওয়ার্ক সংযোগের বিচ্ছিন্নতার কারণে হয়তো বা ফুল কথাটা শেষ করতে পারি নাই। আসলে বাংলা প্রবাদে একটা কথা আছে যে লাউ সে কদু। এখন যদি বাংলা বাজারটা আবার কোনো কারণে প্রশাসন কিংবা যে সড়ক ও জনপথ বিভাগে তারা ভেঙে দেয়, ফলাফল কিন্তু জিরো। কারণ এই রাস্তা কিন্তু এখনো চাইল্ড লাইন অনুমোদিত হয়েছে বলে আমাদের জানা নাই। এবং মনে হয় হয়ে গেছে, মনে হয় আমার মনে হয় কালকে আমি আমাদের অত পর্যন্ত জানা নাই এবং এত তাড়াতাড়ি হবে বলেও আমার মনে হচ্ছে না। যাই হোক, সেটা হচ্ছে আরো একটা দীর্ঘ ক্রাইটেরিয়ার বিষয়। তো এখন আমার কথা হচ্ছে, বাঙ্গরা বাজারে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু বাজার না ভাঙার পক্ষে। এবং এই বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার। আমিও স্থানীয় একজন সংবাদকর্মী হিসেবে বাজারটা যাতে না ভাঙে সেভাবে আমিও চাই, কিন্তু আবার এটাও চাই যখন সরকার চাইলেন বা সরকারের প্রয়োজন হবে তখন ভাঙুক, সমস্যা নাই। কিন্তু এখন যদি এটা ভাঙে, এটা ব্যবসায়ীদের মরার উপর খড়া রাখা হবে। তো আমি চাই যারা এটার সাথে সংশ্লিষ্টতা আছেন তারা শুধু শুধু এই বাজারটাকে নিয়ে আর হয়রানি না করে বাজারের ব্যবসায়ীরা এখন ব্যবসা করুক। এখন রাস্তার পূর্ব পাশে যে 7 ফুট জায়গা পাকা করে দেওয়া হচ্ছে, এতে একদম স্পষ্ট, আপনি ওই দিন এসেছিলেন, একদম স্পষ্ট যে বাজারে যানজট থাকবে না অনেকটা। এবং বাজার কমিটি যদি এখন যে নিয়ম শৃঙ্খলার মধ্যে বিভিন্ন লোকের মাধ্যমে যানজটটা নিয়ন্ত্রণ করছেন, এই ধারাটা যদি অব্যাহত রাখে এবং 7 ফুট রাস্তা যদি প্রসারিত হয়, আমার মনে হয় বাঙ্গুরা বাজারে যানজট থাকবে না। সবাই আরামে এসে দোকান মানে এখানে চলাফেরা করতে পারবে এবং বাজারে ফুটপাতের ব্যবসায়ীরাও ভিতরে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে, ব্যবসায়ীরাও তেমন ক্ষতিগ্রস্ত হবে না। তো এটাই আমার কাছে সবার কাছে অনুরোধ থাকবে, যারা এই আমাদের লাইভটা বা টকশোটা দেখছেন, যে বাজারটা ভেঙে শুধু শুধু যে লাউ সে কদু করে লাভ নাই। হ্যাঁ, বাজারটা যদি এখন থাকে তাহলে বাজারের ঐতিহ্য যেমন থাকবে এবং ব্যবসায়ীরা তারা কিছুটা হলেও সুফল ভোগ করবে। কিন্তু যখন চাইল্ড লাইন করা হবে বা সরকারের যখন প্রয়োজন হবে তখন ব্যবসায়ীরাও নিজ ইচ্ছায়, এখন যেমন 7 ফুটের জন্য অনেকে ব্যবসায়ীরা নিজে ইচ্ছায় দোকানপাট সরিয়ে নিছে, তখনও সরিয়ে নেবে। তখন ব্যবসায়ীদের কথা হচ্ছে সরকারের দরকার হলে নেই। এখন তো যেভাবে এটা ভাঙা হয়, এটা আসলে একটা মানে মানে তাদেরকে একটা দুর্ভোগে ফেলানোর মতো একটা অবস্থা। এই যে কিছুদিন আগে আমলি সরকারের আমলে যখন এটা ভাঙা হয়েছে, তারা কিন্তু ভাঙা চলে গেছে, পরে কিন্তু এখানে কি হয়েছে না হয়েছে আর কেউ দেখতেও আসে নাই। এই ভাঙাটার আসলে কোনো মানে হয় না এবং ব্যবসায়ীদের দুর্ভোগে ফেলানোর কোনো মানে হয় না। সুতরাং আমি চাই যে বাজারটা টিকে থাকুক এবং এখন বাজার ভাঙা না ভাঙার ক্ষেত্রে কিন্তু সবাই একমত, সবাই বিভিন্ন মতামত বিভিন্ন বিষয় থাকলেও কিন্তু বাজারটা না ভাঙার বিষয়ে একমত। তো দাদা, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা জাহাঙ্গীর আলম ইমরুলের একটা বক্তব্য আছে, এক ভদ্রলোক লিখেছে যে গাজীরহাট বাজারের পশ্চিম পাশে কোনো প্রকার সরকারি জায়গায় নেই, সুতরাং একটার সঙ্গে একটা তুলনা আর বহিঃপ্রকাশ। ইমরুল ভাইকে সুযোগ দেওয়া হোক, তাহলে ইমরুল ভাই বিষয়টি ক্লিয়ার করতে পারবে। জাহাঙ্গীর আলম ইমরুল, মানে গাজীরহাট এবং বাঙ্গুরাকে যেন তুলনা করা না হয়, গাজীরহাটকে গাজীরহাটের মতো থাকতে দেওয়া হোক এবং বাঙ্গুরাকে বাঙ্গুরার মতো থাকতে দেওয়া হোক। আশরাফুল আলম সেটি বলতে চেয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন যে এই বিষয়টি ক্লিয়ার করতে পারবেন আমাদের ইমরুল ভাই। না, এটা কিন্তু আমি শুরুতেই আশরাফুল আলমকে আমি চিনতে পারি না, যেই হোক লিখছেন তিনি। তো শুরুতেই আমি যে আমাদের যে শিক্ষাবিদ অধ্যক্ষ মহোদয়ের বরাদ দিয়ে বলছিলাম যে আমরা একটা পরিবার গাজীরহাট বাঙ্গরা। তো এখানে বাঙ্গরা যদি সড়কের পাশের সবগুলো ঘর একবার ঘুরাইয়া দেওয়া হয়, এই বাঙ্গরা বাজারটার 3 ভাগের 1 ভাগও গাজীরহাট ধারণ করবে না। এত বাঙ্গরা বাজার এত বড়। আপনি বাজারটা ভিতরে ঢুকলে দেখবেন পূর্বপাশে এত দোকান এখনো আছে যেগুলোতে অনেক ব্যবসা এখনো মানে ওইভাবে ব্যবসা করা হচ্ছে না। সামনের দিকে ব্যবসাগুলা আগে গেছে, পেছন দিকে কিন্তু বহুত দোকানপাট আছে এখনো খালি কিংবা গোডাউন হিসেবে। সুতরাং বাঙ্গরা বাজারকে এই সামনের দোকানগুলো ভাঙিয়ে ফেললে বাজার ধ্বংস হবে, এটা আমি একমত না। আমি শুধু একমত যে মানুষের রিজিকটাকে আপাতত হাত দেওয়া ঠিক হবে না, যদি না বৃহত্তর কোনো কাজ ধরা হচ্ছে, যেটা কাউসার বলছিলেন এবং যেটা আমাদের শিক্ষাবিদ মহোদয় শুরুতে বলছেন যে মানুষের রিজিকে সরকারের বৃহত্তর কোনো পরিকল্পনা না থাকলে আপাতত না ভাঙলেও চলে। তবে একটা কথা কি, এই আপনি কি গৌরঙ্গতা নিশ্চয়ই আপনি জানেন যে এপ্রিলের 26 তারিখ একটা মিটিং হয়েছে ব্রাউনবাড়িয়াতে, জেলা নদী রক্ষা কমিটির মিটিং। আমি জানি যতদূর এইবার এই বাজারটা ভাঙা হচ্ছে নদী রক্ষা কমিটির মিটিং এর রেজুলেশন আলোকে। আমার সামনে এই মুহূর্তে রেজুলেশনটা আছে, ডিসি অফিসের রেজুলেশনের 5 নম্বর
কলামে উল্লেখ করা আছে যে পূর্বেও ভাঙা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা হয়নি, আবার যেহেতু ভাঙা করা হচ্ছে, এবং নদী রক্ষা কমিটির যেই দাবি, তাদের আর্জির প্রেক্ষিতে ডিসি সাহেব নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছে আর বারবার ভাঙা এবং গড়া যাবে না, এবার ভাঙেই দেওয়া হবে। এই নদী রক্ষা কমিটির এটা কিন্তু যানজটের কারণে ভাঙছে বিষয়টা আমার মনে হয় এরকম না, কারণ আমার কাছে সামনে রেজুলেশনটা অলরেডি আমি মে মাসের 21 তারিখ আমার ফেসবুকে পোস্ট করেছি, আর রেজুলেশনটা হচ্ছে এপ্রিলের 26 তারিখ ডিসি অফিসের মিটিং, এখানে স্পষ্ট আমার ফেসবুকে গেলে পড়তে পারবেন। তো সুতরাং এইবারের ভাঙাটা যানজটের কারণে নয়, আমার মনে হয় কি এই জায়গাগুলো আপনাদের একটু জানা দরকার। এইবারের ভাঙাটা হচ্ছে নদী রক্ষা কমিটি, এখানে একটা ভুলভাল মেসেজও যায়, যার কারণে কি হচ্ছে। আর বাঙ্গরা বাজারটা হচ্ছে রাস্তার পশ্চিম দিকে সরকারি জায়গা বেশি, আর গাজীরহাট হচ্ছে রাস্তার পূর্ব দিকে সরকারি জায়গা বেশি, অর্থাৎ এখানে একটা দ তৈরি হয়েছে। পশ্চিম দিকে উত্তর দিক থেকে বাঙ্গরা আইসা একটু পূর্বে গিয়ে আবার দক্ষিণ দিকে এখানে একটা দ আছে। সুতরাং বাঙ্গরা বাজার বরাবর গাজীরহাট এটা কিন্তু না, একটা দ হইয়া পূর্ব গেছে, পূর্ব গিয়ে আবার দক্ষিণে গেছে। সুতরাং বাঙ্গরা বাজার পশ্চিম পাশে যারা আছে তারা সরকারি জায়গা দখল করে আছে, বিষয়টা এরকম না। হয়তো মাপ ধরলে 1-2 ফিট 3 ফিট এটা হইতে পারে, কিন্তু এটা তাদের জমার জায়গা বাঙ্গরা। আর এই গাজীরহাটের, আর গাজীরহাটের পূর্ব পাশটা যেটা খালটা দেখতে পাচ্ছেন, এই জাঙ্গাল স্কুলের পশ্চিম পাশে যে খালটা, এই খালটা হচ্ছে সরকারি জায়গা, আর বাঙ্গরা বাজার পশ্চিম পাশের যে খালটা এটা সরকারি জায়গা। সুতরাং এখানে একটা দ আছে। এই জায়গাতে আপনাদেরকে একটু জানতে হবে, এই অ্যালাইনমেন্টটা একটু জানতে হবে, এটা কিন্তু সোজা না, রাস্তাটা বাঁকা, এখানে একটা দ আছে। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম ইমরুল, আমাদের সঙ্গে অনেকক্ষণ যাবতই যুক্ত আছেন কিন্তু কথা বলতে পারছেন না, কথা শুনতে পাচ্ছেন না। তিনি হচ্ছেন অরুণ পলাশ, মানে এই বাঙ্গুরা বাজারের বর্তমান সমস্যার সমাধানে যে কয়জন একসঙ্গে কাজ করছেন তাদের একজন হচ্ছেন এই অরুণ পলাশ। পলাশ ভাই, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? পলাশ ভাই, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? পলাশ ভাই, আপনার বাসায় কি আপনার ছেলে বা মেয়ে আছে যারা আইটি একটু বুঝে, বা একটু আপনি কি মাথার মধ্যে কানের মধ্যে কোনো ইয়ারফোন লাগিয়ে রাখছেন? তাহলে এটা খুলে ফেলেন, আমার মনে হয় ইয়ারফোনটা আপনাকে ডিস্টার্ব করতেছে, ইয়ারফোনটা খুলে ফেলেন। কানে যদি আপনার কোনো ইয়ারফোন থাকে ইয়ারফোনটা খুলে ফেলেন, আপনি বোধহয় আমার কোনো কথা শুনতে পাচ্ছেন না। প্রায় 2 ঘন্টা যাবত আপনি কাপ বাইতেছেন কথা বলতে, কিন্তু কাপ বাই আর কোনো কাজ হচ্ছে না। আপনি ইয়ারফোন আছেন কিনা আপনার কানে? আর এই লোকটা বলার মতো তাকে আছে, কিন্তু কিছু শুনতে পাচ্ছে না, বলতে পারছে না। অরুণ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার কানের মধ্যে যদি ইয়ারফোন থাকে আপনি ইয়ারফোনটা খুলে ফেলেন। দুঃখিত। আচ্ছা, আমরা আলোচনাটা শেষ করব আমাদের প্রিন্সিপাল ইউনুস মোল্লা স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে। স্যার, আপনি যদি সমাপনী বক্তব্য দেন যে আসলে বাঙ্গুরা বাজারের এই উচ্ছেদ নোটিশ এবং অতঃপর আজকের বিষয়বস্তুর আলোকে সর্বশেষ কি যোগ করবেন? ধন্যবাদ সঞ্চালক গৌরঙ্গ দেবনাথ অপু, আপনাকে দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকের যে টপিক নির্ধারিত হয়েছে ওই মধ্যে থাকতে চাই। আমি বলতে চাই যে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগর থেকে কোম্পানি পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজের জন্য রিড অর্ডার দিয়েছে, এবং এটা যদি কার্যকরী হয় এবং সড়ক জনপথ যদি নবীনগর থেকে কোম্পানির রাস্তা 4 লেনে রূপান্তরিত করে, অটোমেটিক্যালি 2 পাশের অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ হয়ে যাবে। সড়ক জনপথ করতে হবে না, এই টেন্ডার হলে যদি কাজের কার্যাদেশ যারা পাবে তারা কাজ করতে আসলে স্বয়ংক্রিয়ভাবেই 4 লেনের কাজ সুন্দরভাবে করতে পারবে। 4 লেনের কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত বাঙ্গুরা বাজারকে কেন্দ্র করে যে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে এবং সড়ক জনপথ বাঙ্গুরা বাজারের পশ্চিম পাশে ফুটপাত করে দিয়েছেন তাদের নিজের উদ্যোগে। এখন আমাদের স্থানীয় বাঙ্গুরা বাজারের পরিচালনা কমিটির কাজ হলো রাস্তার পশ্চিম পাশের আমার টেকনিক্যাল সমস্যা, নিরাপদে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া। পূর্ব পাশে
7 ফুট সম্প্রসারিত হবে রাস্তাটি, কিন্তু এখন কিন্তু প্রায় 10 থেকে 15 ফুট পর্যন্ত অস্থায়ী স্থাপনাগুলি উঠিয়ে দেওয়া হয়েছে। এবং যে কিছু সংখ্যক দোকানি আছে তাদেরকে ভেঙে সড়ক ও জনপথের এখনই কোনো বেনিফিট তারা পাবে না। পশ্চিমের ফুটপাতের পরে এই দোকানগুলি ভেঙে দিলে সড়ক ও জনপথের কোনো বেনিফিট হবে না। মাঝ একদম। থেকে আমি ক্ষুদ্র ব্যবসায়ীরা আমি স্যার আমি এটাই বলতেছিলাম যে আমাদের অ্যাকশনের যদি সরজমিনে আইসা যদি এই মুহূর্তে হ্যাঁ। 4 লেন সড়কের কোনো পরিকল্পনা না থাকে তাহলে এই গরিব মানুষগুলোকে অনর্থক ভাঙা হবে। এটাই আমি বারবার অভিজিৎকে বোঝাতে চাচ্ছিলাম। অনর্থক ভাঙ্গা হবে। এবং এই বাংলার বাজার কমিটি যে কাজটি করেছে, সাহসী কাজ, উদ্যোগী, আমি সেখানে ইন্সপাইরেশন করেছি সকলকে এবং মুখ্যমন্ত্রী পৌঁছাইছিলাম যে আমরা এটা সরাই দিব নিজ উদ্যোগে। জেলা প্রশাসন, অ্যাকশন, অনেক কর্মযোগ্য করতে হয়, সেটা করতে হবে না, আমরা নিজ উদ্যোগীরা করবো এবং করে ফেলছে। এবং বড় কথাটা হলো এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বাঙ্গুরা বাজারের মাঝে একটি সেতু ব্রিজ আছে, ব্রিজের পশ্চিম পাশে খালি জায়গায় তাদেরকে পুনর্বাসিত করছে। এইটা অনেক বড় কাজ করেছে। এবং আমি আজকেও এই বাজারের কমিটির কর্মকর্তাদেরকে বলছি যে যানজট যেন না হয়, জনদুর্ভোগ যেন না হয়, এবং সড়ক ও জনপথের চাহিদা মোতাবেক রাস্তা প্রশস্তকরণের কাজে যেন সহযোগিতা করা হয়, এবং এই যানজট যেন আর না হয় সেভাবে পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। পশ্চিমের ফুটপাথ গুলি একেবারে নিরাপদ করতে হবে মানুষের চলাচলের জন্য। আর পূর্ব পাশে তো সড়ক ও জনপথ বিভাগ 7 ফুট তারা সম্প্রসারণ করবে, এবং আরো 7 ফুট তারা কিন্তু খালি করছে, এবং চমৎকার ভাবে এখন গাড়ি একেবারে চলাচল করতে পারছে, কোনো জনদুর্ভোগ হচ্ছে না, যানজট হচ্ছে না, এবং আগামী তো হবে না, এরকম আমরা একটা আশ্বস্ত করতে পারি আপনাদের সকলকে। এবং সেইভাবে পার্মানেন্ট একটা ব্যবস্থা যেন তারা করে, সেই জন্য আমি তাদেরকে বলে দিয়েছি, এবং তারা আমার কথা অনেক শুনছে, বলছে আমরা এইভাবেই কাজটা করবো। তো আমি সর্বশেষে বলতে চাই, বাবু আজকে চমৎকার আলাপ আলোচনা হয়েছে। আমি শুধু নবীনগর শুধু বাঙ্গুরা বাজারের টপিকটি আজকে নির্ধারিত, এটার উপরেই কথা বলবো, অন্য কোনো বিষয়ে আমি যাব না। আমি সনজবন্ধ অনুরোধ জেলা প্রশাসন মহোদয়কে এবং এক্সিএন কে, আপনাদের যখন প্রয়োজন হবে সরকারি জায়গা এখন সেটা আপনারা অটোমেটিক্যালি সরাই দিতে পারবে স্থানীয় উদ্যোগেই। এই ধরনের ভাঙ্গাচুরার কর্মযোগ্য যেন সরকারিভাবে না নেওয়া হয়, এবং গরিব দুঃখী মানুষ যারা দিনান্তের দিন খায়, সামান্য একটু ব্যবসা বাণিজ্য করে পরিত্যক্ত জায়গায়, অবহেলিত জায়গায় বসে ব্যবসা করছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক। জনগণই তো আমাদের শক্তি, জনগণের জন্যই তো সব। প্রথমে অ্যাডজাস্ট করতে হবে জনগণকে, হ্যাঁ, এবং গরিব জনগণকে, এই গরিব দেশের গরিব জনগণকে তাদেরকে একটু সুযোগ দেওয়া দেওয়া হোক। যখন প্রয়োজন হবে তখন অটোমেটিক্যালি বললেন হলে সব স্থাপনা সরাই নিবে। আমি এই আপনাদের কাছেও, প্রশাসনের কাছেও এই আবেদন রাখছি। এবং যে ইত্তেফাকে যে তথ্যটি আসছে 250 দোকান, নট দ্যাট 250 দোকান নোটিশও করে নাই। যাই হোক, এখন একটি কথা বলি, আমি শেষ করব। যাদের দোকান ভাঙছিল তারাই স্ব-উদ্যোগে তাদের ওই জায়গায় বা আবার নিজেরা উদ্যোগে দোকানটা তুলছে, আবার দোকানটা ভেঙে ফেলছিল, আমি যেটুকু পজিশন ছিলাম আবার আমি এটা তুলছি। এখানে এই সরকারের কর্মকর্তা অথবা বাজার কমিটির কর্মকর্তারা সেখানে কোনো আর্থিক লেনদেন হয়েছে বলে আমার জানা নাই, এবং এটা হয় নাই বলে আমার ধারণা। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আমার আবারও সকলের কাছে আবেদন এবং প্রশাসনের কাছে আবেদন, এইটুকু সুযোগ এই গরিব দেশের মানুষের, গরিব ক্ষুদ্র ব্যবসায়ী, অস্থায়ী ব্যবসায়ী, তাদেরকে সুযোগ দেওয়া হোক। আরেকটি কথা বলি, টুটু একটা বলছিল, স্থায়ী কোন স্থাপনা সরকারি জমিতে বাঙ্গুরা বাজারে নাই, যেমন মুঘল প্লাজা, মৌরব প্লাজা, চেয়ারম্যান প্লাজা যেগুলি আছে সেগুলি একেবারে তাদের মূল জায়গায়, ব্যক্তি মালিকানার জায়গায়। আর ছোট্ট ছোট্ট দোকান কয়েকটা আছে সামনে, এখন অনেকগুলো ভেঙে ফেলছে, সামান্য কয়েকটা দোকান আছে, এদেরকে আর না ভাঙলে, আর যাদেরকে ভাঙছে তাদেরকে পশ্চিম দিকে প্রোভাইড করা হয়েছে। সুতরাং জনপথ, সড়ক জনপথের কোনোই লাভ নাই এই হালের উপরের দোকানগুলো ভেঙে ফেলে দিলে। হ্যাঁ, সেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ আমাদের প্রফেসর ইউনুস মোল্লা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে যিনি দীর্ঘদিনের প্রিন্সিপাল ছিলেন, তিনি বাঙ্গুরার কৃতি সন্তান। স্যার বোধহয় আপনি ওই যে মাছরাঙ্গা টেলিভিশনের যে জাহাঙ্গীর আলম ইমরুল, এই যে কুমিল্লা প্রতিনিধি, এগুলো চমৎকার তার বাড়ি বলছে। কিন্তু, হ্যাঁ তার বাড়ি কিন্তু স্যার আপনার ঠিক পাশে, হ্যাঁ, আমি অর্থাৎ চিনি, রাজাবাড়ি। ইমরুল জাহাঙ্গীরকে চিনি। আচ্ছা, ইমরুল জাহাঙ্গীর গণমাধ্যম কর্মী, সেও যে তথ্যই হ্যাঁ, কথা হ্যাঁ। বলছে। মানে আমাদের মধ্যে বিভক্তি নাই। আজকে বোধহয় সে মানে কোনো না কোনো কারণে আমি আমি যেটা জানতে পেরেছি, কোনো না কোনো কারণে সে তার বাড়িতে আজকে আছে। অর্থাৎ আমাদের সঙ্গে একটি নিমন্ত্রণে ছিল গাজীর কি বলে এটা হায়দ্রাবাদ, আমাদের এক সঙ্গীত শিল্পীর বাড়িতে। সে আমাদের সঙ্গে একসঙ্গে দাওয়াত খেয়ে বাড়িতে গিয়েছে, এই কারণে তাকে যুক্ত করেছে, যেহেতু গাজীরহাটে তার অনেক আত্মীয় স্বজনরা হয়তো জায়গা জমির সঙ্গে যুক্ত আছেন, দোকানপাট আছে। এই কারণে আমার মনে হয় ইমরুলের একটি চমৎকার ইয়ে ছিল যে গাজীরহাট থেকে যদি কাউকে পাওয়া যেত তাহলে আলোচনাটা হয়তো আরো ভালো হতো। যাই হোক, গাজীরহাটের প্রতিনিধি হিসেবে আজকে আমরা জাহাঙ্গীর আলম ইমরুল মাছরাঙ্গা টিভিতে যে কাজ করে তাকে আমরা পেয়েছি। আমরা একটু শেষ করব, আমার মনে হয় অরুণ পলাশ বোধহয় কি শুনতে পাচ্ছেন এখন? অরুণ পলাশ, আপনি কি শুনতে পাচ্ছেন? একজন আমাকে লিখেছে, মিস্টার জিসান লিখেছে যে অরুণ পলাশ এখন বক্তব্য দিতে পারবে, তিনি এখন শুনতে পাচ্ছেন। আপনি কি আদতে পাচ্ছেন আমার কথা? আপনি ইয়ারফোনটা কি খুলেছেন? মিস্টার জিসান, আপনি যে লিখেছেন যে অরুণ পলাশ ভাই এখন বক্তব্য শুনছেন, তাকে একটু বক্তব্য রাখার সুযোগ দিন, তিনি অপেক্ষা করছেন। আমার মনে হয় জিসান তিনি তো শুনতে পাচ্ছেন না। অরুণ ভাই শুনতে পাচ্ছেন না? আর এই লোকটা একটা কথা বলতে পারলো না, 2টা ঘন্টা বসে থাকলো। অরুণ পলাশ শুনতে পাচ্ছেন না? তিনি শুনতে পাচ্ছেন না। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করবো। আমাদের 452 পর্বের আজকের বিষয়বস্তু ছিল নবীনগরের বাঙ্গুরা বাজারকে যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশের পর আসলে বর্তমান অবস্থাটা কি আমরা বলেছি, এবং অতঃপর এই অতঃপরের উপর প্রশ্নবোধক ছিল, এবং এই প্রশ্নবোধকের উপর 6-7 জন আলোচক আলোচনা করেছেন। একজন সঞ্চালক হিসেবে, নবীনগরের সন্তান হিসেবে, বাঙ্গুরা আমার নবীনগরের একটি প্রসিদ্ধ বাজার, সেখানে আমারও আত্মীয় স্বজনরা ব্যবসা বাণিজ্য করেন। আমরা আশা করব যে আজকের যিনি মুখ্য আলোচক প্রফেসর ইউনুস মোল্লা, আমাদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারের কাছে, মাননীয় এমপি মহোদয়ের কাছে, জেলা প্রশাসনের কাছে এবং নির্বাহী প্রকৌশলের কাছে যেভাবে আবেদনটি করেছেন, এবং যেটি আমার ছোট ভাই এনটিভির কাউসার খুব চমৎকার একটি কথা বলেছেন যে যদি 4 লেনের কোনো ধরনের পরিকল্পনা প্রকল্প সরকার গ্রহণ করে তাহলে কিন্তু নোটিশের প্রয়োজন পড়বে না। এই শব্দটি, এই কথাগুলো যখন ওই দোকানদারদের কানে আসবে যে 4 লেনের তো প্রকল্প হয়ে গেছে, তখন কিন্তু তারা সরকারের অপেক্ষা করবে না, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তারা কিন্তু তাদের দোকানপাট সরিয়ে নেবে। এখন যারা এই দোকানঘাটগুলি ভাঙতে চাচ্ছেন, এই রাস্তা তো ওইদিকে যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ নিচে তো খাল, নিচে তো হচ্ছে খাল, তো খালের মধ্যে তো 4 লেন না হওয়া পর্যন্ত সুযোগের কোনো সুযোগই নেই। এই বিষয়টি আমার মনে হয় সরকার বাহাদুর, তার প্রতিনিধি, জেলা প্রশাসন, একচেন, মাননীয় সাংসদ, তারা বিষয়টি বুঝবেন এবং এই গরিব মানুষগুলোর পেটে অন্তত লাথি দিবেন না। এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। ধন্যবাদ সবাই।